আনন্দ আর আপনার সঙ্গে আমি শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। আজ প্রতিপক্ষ শুরু করব তিনটে মন্তব্য নিয়ে। প্রথম মন্তব্য, পারুই কাণ্ডে আদালতের একের পর এক পর্যবেক্ষণ ও নির্দেশের পরও মুখ্যমন্ত্রী অভিযুক্তর সঙ্গে স্টেজ শেয়ার করছেন। এটা দেখে যদি মনে হয় অভিযুক্ত মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য, তাহলে কি বার্তা যাবে? মন্তব্য 1 পড়লাম। মন্তব্য 2, যদি মুখ্যমন্ত্রী নিজেই অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘোরেন, তাহলে ডিজি কি করে তাকে গ্রেফতার করার সাহস দেখাতে পারবেন? মন্তব্য 3, ডিজি বক্তৃতার সিডি দেখলেও কেন এখনও ওই রাজনৈতিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি? আমরা কি সুরক্ষিত হাতে রয়েছি? বিশ্বাস করুন, এই যে তিনটি মন্তব্য পরপর আমি পড়ে গেলাম, তার একটিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যারা বিরোধী সিপিএম, কংগ্রেস এবং বিজেপি, বারবার প্রতিটি জনসভায় মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যারা জোটবদ্ধ হয়েছে একসঙ্গে তাকে আক্রমণ করছে, সেই তিনটি দলের কারুর নয়। তার নবতম শত্রু যাকে প্রতিদিন তিনি বিদ্ধ করছেন, সেই ইলেকশন কমিশনেরও নয়, এমনকি আমাদের এই প্রতিপক্ষ অনুষ্ঠানের কোনো সাংবাদিকেরও নয়। তাহলে কার? মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্তের আজকে আপনারা জানেন কলকাতা হাইকোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা, পারুই মামলা শুনানি ছিল, আর সেখানে মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত এই মন্তব্যগুলি করেন, আরও মন্তব্য করেন। কি মন্তব্য করে বলেছেন আপনাদের দেখাবো, কিন্তু তার আগে আমার সঙ্গে অনুষ্ঠানে যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমার একদিকে আছেন কংগ্রেস নেতা আইনজীবী অরুণাভ ঘোষ, তার পাশে রয়েছেন বিজেপি নেতা তথাগত রায়, মহিদুল ইসলাম অধ্যাপক তার পাশে, এবং বিমল শঙ্কর নন্দ অধ্যাপক তার পাশে রয়েছেন। আমার অন্যদিকে রয়েছেন হৃদয় ঘোষ, সাগর ঘোষের পুত্র এবং এই গুরুত্বপূর্ণ পারুই মামলার যিনি অভিযোগকারী, তার পাশে রয়েছেন শীর্ষেন্দু সিনহা রায়, এই গুরুত্বপূর্ণ মামলার আইনজীবী। কিন্তু তার আগে আজকে আপনাদের দেখাবো যে পারুই মামলায় আজকে মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত ঠিক কী বললেন, কী মন্তব্য করলেন, এবং 24 ঘন্টার মধ্যে আগামীকাল 2টোয় ডিজিকে তলব করলেন কলকাতা হাইকোর্টে। দেখুন। বৃহস্পতিবার বর্ধমানের মঙ্গলকোটে নির্বাচনী সভায় এক মঞ্চে ছিলেন পারুইকাণ্ডে মূল অভিযুক্ত অনুব্রত মণ্ডল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানির সময় সেই প্রসঙ্গ টেনে আনেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এদিন শুরুতেই সরকারি আইনজীবী আদালতে ডিজির খামবন্দি রিপোর্ট জমা দেন। তারপরই বিচারপতি তাকে প্রশ্ন করেন, আজকের সংবাদপত্র দেখেছেন? মুখ্যমন্ত্রী অভিযুক্তর সঙ্গে একই মঞ্চে, ছবিগুলো কি মিথ্যে? কি বার্তা যাচ্ছে? বিচার ব্যবস্থাকে কি চ্যালেঞ্জ করা হচ্ছে? অসন্তুষ্ট বিচারপতি আরও বলেন, মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে রয়েছেন, আমিও সাংবিধানিক পদে রয়েছি, পারস্পরিক সম্মান থাকা উচিত। পারুইকাণ্ডে আদালতের একের পর এক পর্যবেক্ষণ ও নির্দেশের পরও মুখ্যমন্ত্রী অভিযুক্তদের সঙ্গে স্টেজ শেয়ার করছেন। এটা দেখে যদি মনে হয় অভিযুক্ত মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য, তাহলে কি বার্তা যাবে? এরপরই বিচারপতি প্রশ্ন তোলেন, যদি মুখ্যমন্ত্রী নিজেই অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘোরেন, তাহলে ডিজি কি তাকে গ্রেফতারের সাহস দেখাতে পারবেন? আমি তো প্রথম থেকেই চেয়েছি যে সঠিক তদন্ত হোক। এটা আমার দুর্ভাগ্য, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী তাদেরকে বহন করে নিয়ে চলেছেন, এটা আমাদের দুর্ভাগ্য। বৃহস্পতিবার শুনানির সময় ডিজি অনুব্রত মণ্ডলের 17 জুলাইয়ের বক্তৃতার সিডি দেখেছেন কিনা তা সরকারি আইনজীবীর কাছে জানতে চান বিচারপতি। সরকারি আইনজীবী জানান, 1 এপ্রিল সিটের হাতে সিডি এসেছে, ডিজি তা দেখেছেন। এরপরই বিচারপতি দীপঙ্কর দত্ত প্রশ্ন তোলেন, ডিজি বক্তৃতার সিডি দেখলেও কেন এখনো ওই রাজনৈতিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি? আমরা কি সুরক্ষিত হাতে রয়েছি? যদিও সরকারি আইনজীবী জানান, পারুইকাণ্ডে প্রয়োজনীয় বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে, কিন্তু ক্ষুব্ধ বিচারপতি বলেন, পুলিশ কোনো পদক্ষেপ করেছে বলে তিনি মনে করেন না। এরপরই তিনি সরকারি আইনজীবীর উদ্দেশ্যে বলেন, ডিজি আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। শুক্রবার ডিজিকে এজলাসে উপস্থিত থাকতে বলুন, ডিজি আদালতের সব প্রশ্নের উত্তর দেবেন। তদন্তের রিপোর্ট এবং ভিডিও ফুটেজ যে জমা পড়েছিল সেগুলোর প্রতি বারংবার অসন্তোষ প্রকাশ করেছিলেন মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত। আজ শুনানিতে মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত বললেন যে কাল ডিজিকে মহামান্য হাইকোর্টে হাজিরা থাকতে হবে। এদিন আদালতে সরকারি আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় বলেন, ছবি দেখে এই সিদ্ধান্তে আসা যায় না যে অভিযুক্ত মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য। আদালতের নির্দেশে তার বিরোধিতা নথিভুক্ত করারও দাবি জানান সরকারি আইনজীবী। পাশাপাশি উন্মুক্ত এজলাসে পারুই মামলার শুনানি না করারও আবেদন জানান তিনি, যদিও তা খারিজ করে দেয় আদালত।
রাজর্ষি দত্তগুপ্ত ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। আমি হৃদয়বাবুর কাছে যাব। হৃদয়বাবু, একেবারে মাননীয় বিচারপতি নিজে বলছেন যে যদি মুখ্যমন্ত্রী, আমি কোট আনকোট যাচ্ছি, যদি মুখ্যমন্ত্রী নিজেই অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘোরেন তাহলে ডিজি কি তাকে গ্রেফতার করার সাহস দেখাতে পারবেন? আপনার কি মনে হয়, যেখানে মাননীয় বিচারপতি বলছেন যে ডিজি আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, শুক্রবার ডিজিকে এজলাসে উপস্থিত থাকতে বলুন, ডিজি আদালতের সব প্রশ্নের উত্তর দেবেন, শুক্রবার অর্থাৎ আগামীকাল 2টোর সময় ডিজি যখন যাবেন তিনি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার, জিজ্ঞাসাবাদ কোনোটা করার সাহস দেখাতে পারবেন? মাননীয় বিচারপতির কথা ধার করলাম আমি। আমার বাবা হত্যা প্রায় 9 মাস অতিক্রান্ত হয়ে গেছে, এখনও পর্যন্ত গ্রেপ্তার করেননি, তখন নিশ্চয়ই করে বলা যায় না যে উনি আর 10-12 ঘন্টার মধ্যে ওনাকে গ্রেপ্তার করতে পারবেন বা করবেন। তাও এইরকম একটা স্ট্রং অবজারভেশন যে একেবারে সরাসরি আগের দিন প্রশ্ন তুলেছিলেন যে কেন গ্রেফতার করা হচ্ছে না, তারপরেও কি রাজ্য প্রশাসন আদালতের কথা, মাননীয় বিচারপতির কথা শুনবে না? আমার তো মনে হচ্ছে বিচারপতি বা বিচার ব্যবস্থাকে এড়িয়ে যাচ্ছেন বর্তমান সিটের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা। সিটের কথা আপনি বললেন, 14ই ফেব্রুয়ারি, আমার স্মৃতি যদি খুব তঞ্চকতা না করে তাহলে 14ই ফেব্রুয়ারি সিট গঠিত হয়, 2 মাস হতে চলল। আজকে অনুব্রত বা বিকাশ রায়চৌধুরীকে এর মধ্যে আমাদের কাছে অন্তত তথ্য নেই যে একবারে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আপনি জানেন যে গতকাল অর্থাৎ বুধবার সারাদিন সিউড়ি থানায় এবং জেলায় ছিল সিটের টিম, কিন্তু একবারও ডাকা হয়নি। তারপরে সিটের ওপর আপনার ভরসা আছে? না, সিটের উপর আর আমার কোনো ভরসা নেই। ওনাদেরকে যে সমস্ত তদন্ত করার জন্য যে কথাগুলো, যে তথ্যগুলো আমরা দিয়েছিলাম, আমার তো মনে হয় না ওনারা সেই কথায় কর্ণপাত করেছেন বা সেই কথাগুলো শুনেছেন বলে আমার মনে হয় না। তাহলে আপনার প্রথম দিন থেকে আপনি যে দাবি এই প্রতিপক্ষ অনুষ্ঠানেও বারবার করেছেন, সেটা হচ্ছে যে সিবিআই তদন্তের, সেই দাবিতেই কি অটল হয়েছেন? মনে হচ্ছে সিবিআই নিরপেক্ষভাবে তদন্ত করে আপনাকে সুবিচার দিতে পারবে আপনার বাবার হত্যাকাণ্ডের? যদি নিরপেক্ষ তদন্ত হয় তবে শুধু সিবিআই কেন, যে কোনো নিরপেক্ষ তদন্ত সংস্থার দিকে করলেই সেটা করা যায়। হ্যাঁ, আমার মনে হয় বিচারপতি এটার ব্যবস্থা করবেন, আশা এটা আমার। বিচারপতির ওপর সম্পূর্ণ ভরসা রাখছেন হৃদয় ঘোষ। আমি শীর্ষেন্দুবাবুর কাছে যাব। শীর্ষেন্দুবাবু, অত্যন্ত স্ট্রং অবজারভেশন, আজ বলে না, প্রতিদিন তদন্ত নিয়ে কার্যত রাজ্য সরকারকে এবং পুলিশ প্রশাসনকে তুলোধনা করছেন মাননীয় বিচারপতি, তা সত্ত্বেও তদন্তে এক ছটাক অগ্রগতি হচ্ছে না কেন? এখন তো দেখা যাচ্ছে ইদানিং প্রায়ই যে নাগরিক নির্বিশেষে নিরপেক্ষ বিচার পৌঁছে দেওয়া যা দায়িত্ব, সেই সংবেদনশীল আদালত পুলিশের নিষ্ক্রিয়তার ওপর প্রতিদিনই প্রায় ভৎসনা করছেন। এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে বিচার ব্যবস্থার যে আদেশ, সে ছোট কোটি হোক আর উঁচু কোটি হোক, সেই আদেশকে যথা সময়ে এবং যথাযথভাবে কোনো এক রহস্যজনক কারণে পালন করা হচ্ছে না। আপনি আমার একটা কথা বলুন, যেটা হচ্ছে যে কালকে 2টোর মধ্যে ডিজি খালি হাতে গেলেন, গ্রেফতার হলো না, কোনো ব্যবস্থা নেওয়া হলো না, তারপরে আপনার কি মনে হচ্ছে যে সিবিআই অবধারিত, এছাড়া কোনো পথ খোলা নেই? সিবিআই অবধারিত হোক, ঠিক সিটি হোক, আমরা বারবারই চাই যে এরকম যেন কোনো সময় না হয় যে কোনো ছেলে তার বাবাকে এভাবে না হারাক, কি কোনো স্ত্রী তার চোখের সামনে তার স্বামীকে এইভাবে গুলি করে হত্যা করে না হোক। তার জন্য নিরপেক্ষ বিচার চাই। শীর্ষেন্দুবাবু, একটা কথা বলুন, সেটা হচ্ছে যে খুব পরিষ্কারভাবে ঠিক যেরকম চন্দ্র সূর্য ওঠা প্রেডিক্টেবল, যে রোজ সকাল হবে এবং বিকেল হবে, বিকেল গড়িয়ে সন্ধে হবে, ঠিক সেই রকম একটা প্রেডিক্টেবল ঘটনা হচ্ছে যে বারবার মাননীয় বিচারপতি সুবিচারের জন্য চাপ দেবেন, বারবার ভৎসনা করা হবে পুলিশ প্রশাসনকে, এবং প্রত্যেকবার শুনানির প্রত্যেকটা তারিখে সেখানে কার্যত মানে তদন্ত এক ছটাক এগোবে না এবং ডিজি ভৎসিত হবেন, পুলিশ বাহিনী ভৎসিত হবে। এই যে পরম্পরা, এটার কোনো বদল হচ্ছে না কেন অন্তত এই 12ই মামলাতে? এটা তো প্রত্যেক দিন দেখা যাচ্ছে। 6 মাস 20 দিন বাদে ফরেনসিক দল গেছে। 21শে জুলাই গুলি মারা হলো, 17ই জুলাই যে প্ররোচনামূলক, উদ্দেশ্যমূলক আজকে যে আশীর্বাদ ধন্য বলছেন, আপনাদের অনেকেরই মনে থাকবে দমদমে ত্রাস একসময় ছিল, নাম করার দরকার নেই, এখন যাবজ্জীবন জেলে আছেন। হ্যাঁ, দুলাল বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য ছিলেন আগেকার শাসক দলের। আশীর্বাদী হাতটা যেই সরকার তুলে নিল, জেলে ঢুকে গেল। সরকার আশীর্বাদী হাতটা তুলে নিক না, সিটকে নিরপেক্ষ তদন্ত করতে দিক না।
তাহলেই তো ব্যাপারগুলো মিটে যায়। আজকে পাশাপাশি আরেকটা মামলা রয়েছে মনিরুল কাণ্ড, যা এই এজলাসেই উঠেছিল। মনিরুল ইসলাম, তার যে খুনের অভিযোগের মামলা, তার প্ররোচনামূলক বক্তব্য বারবার টেলিভিশন চ্যানেলে আপনারা দেখেছেন। মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত সেই মামলায় ঠিক কি বললেন আপনাদের সামনে। আর একা অনুব্রত মণ্ডল নন, এবার বীরভূমের তৃণমূলের অস্বস্তির নয়া কারণ লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। যদিও অস্বস্তির সূত্রপাত বছর চারেক আগে হলেও এতদিন কার্যত তার চাপা পড়েছিল, কিন্তু হাইকোর্টের হস্তক্ষেপের পর তৃণমূলের আরেক বিধায়কের কাণ্ড কারখানা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। 2010 সালের 3রা জুন বীরভূমের লাভপুরে একটি সালিশি সভায় ডেকে মারধর করা হয় 4 ভাইকে। 3 ভাইয়ের মৃত্যু হয়, 1 ভাই গুরুতর জখম হলেও বেঁচে যান। এই সানোয়ার শেখের অভিযোগের প্রেক্ষিতেই রুজু হয় খুনের মামলা, যে মামলায় অন্যতম অভিযুক্ত মনিরুল ইসলাম, যিনি বর্তমানে লাভপুরের তৃণমূল বিধায়ক। এদিন শুনানি চলাকালীন সরকারি আইনজীবীর কাছে মামলার স্ট্যাটাস রিপোর্ট চান বিচারপতি দীপঙ্কর দত্ত। রিপোর্ট খতিয়ে দেখার পর তিনি সরকারি আইনজীবীকে প্রশ্ন করেন, এই মামলায় এখনো পর্যন্ত 21 জনকে গ্রেফতার করা হয়েছে, 9 জনের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে, কিন্তু যিনি অভিযোগকারী তথা এই মামলার আবেদনকারী সেই সানোয়ার শেখের গোপন জবানবন্দি কি নেওয়া হয়েছে? জবাবে সরকারি আইনজীবী বলেন, সানোয়ার শেখের গোপন জবানবন্দি নেওয়া হয়নি। এরপরই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। তিনি বলেন, এই মামলায় এখনো পর্যন্ত 9 জনের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। তারা প্রত্যেকেই দাবি করেছেন মনিরুল ইসলাম কোনোভাবেই এই খুনের ঘটনার সঙ্গে জড়িত নন, কিন্তু যিনি এই মামলার অভিযোগকারী সেই সানোয়ার শেখেরই এখনো গোপন জবানবন্দি নেওয়া হয়নি কেন? বিচারপতির এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি সরকারি আইনজীবী। এরপরই ক্ষুব্ধ বিচারপতি নির্দেশ দেন, শুক্রবার শুনানি চলাকালীন আদালতে উপস্থিত হতে হবে অ্যাডভোকেট জেনারেলকে। শুনানির সময় মামলার কেস ডায়েরি নিয়ে হাজির হতে হবে তদন্তকারী অফিসারকেও। তবে 3 জনকে খুন করার অভিযোগ থাকলেও তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের গলায় অনুতাপের সুর তো দূরের কথা, উল্টে বুক ফুলিয়ে কার্যত তা স্বীকার করে নিয়েছেন তিনি। সেই সঙ্গে আরও কারোর পরিণতি সেই একই রকম করার হুমকি দিতেও পিছপা হননি অভিযুক্ত তৃণমূল বিধায়ক। তুমি বাপিদত্ত জেনে রাখো, তোমার কাজ করতে যাওয়া বন্ধ তো দূরের কথা, তোমার রেটটা থাকবে কিনা সাইডাই সেটা তুমি ভেবে দেখো। তুমি যদি চ্যালেঞ্জ রাখো, আমি রাজপুরের বিধায়ক পায়ে তল্লি নাইডার উপর যারা অত্যাচার করেছিল তাদের 3 জনকে পায়ে তল্লি মেরে দিয়েছি। তোমার বাপিদত্তর মুন্ডটা এটা করতে আমার 1 মিনিট দেরি হবে না। যদি তুমি কোন মানুষের উপর অত্যাচার করো তাইলে এই কাজটা আমার পক্ষে করা খুব সহজ। আর যদি গণতান্ত্রিক পদ্ধতিতে তুমি যদি লড়াই করতে চাও সে লড়াই হবে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, হত্যার 4 বছর কেটে যাওয়ার পরও চার্জশিট দাখিল করে উঠতে পারেনি পুলিশ। শুধু তাই নয়, ঘটনার 4 বছর পর আজও গ্রাম ছাড়া নিহতের পরিবার। 2011-এ সরকার বদলের পর জেলার তৎকালীন পুলিশ সুপারের সঙ্গে দেখা করে গ্রামে ফেরার জন্য নিরাপত্তা দাবি করেন তারা। দাবি সার এখনো ঘরে ফিরতে পারেননি সানোয়াররা। তবে দলীয় বিধায়কদের বিরুদ্ধে খুনের অভিযোগ কিংবা প্রকাশ্যে কাউকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ থাকলেও মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে বিন্দুমাত্র বিচলিত নন। তাই নিজের সভামঞ্চে মনিরুল ইসলামকে রাখতে তার কোনো আপত্তি থাকে না। মনিরুলও হাসি মুখে দলনেত্রীর সঙ্গেই থাকেন। কিন্তু আদালতের কড়া পর্যবেক্ষণের পরে কি পরিস্থিতি বদলাবে? শুক্রবার মামলার শুনানি। রাজর্ষি দত্তগুপ্ত ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। অর্ণবদা, আমার স্পেসিফিক 2টো প্রশ্ন। একটা হচ্ছে শীর্ষেন্দুবাবু ঠিক যেখানে শেষ করেছিলেন যে সরকারের আশীর্বাদের হাতটা উঠে গেলেই গ্রেফতার হবে, আমার বক্তব্য একেবারে ভিন্ন। সরকারের আশীর্বাদের হাতের প্রসঙ্গ এখানে কেন আসবে? তার কারণ সিট গঠিত হয়েছে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে এবং সিট রিপোর্ট করবে হাইকোর্টকে, সেখানে রাজ্য সরকারের কোনো রোল কেন থাকবে? এবং তারপরে আরও স্পেসিফিক প্রশ্ন, ধরুন আমার মনে হচ্ছে যে পুরোটা যেন এক সূত্রে বাঁধা। এই মনিরুল ইসলামের যে মামলা, তাতে লাভপুরের এই খুনের মামলায় 9 জন সাক্ষীর গোপন জবানবন্দি নেওয়া হলো।
এখনও নেওয়া হলো না কার, না যিনি মূল অভিযোগ করেছেন আনোয়ার শেখের। কেন নেওয়া হলো না? অত্যন্ত এক্সপেক্টেড চতুর্থ ভাইয়ের নামটা নেওয়া হচ্ছে না, তার কারণ তিনি মনিরুলের নামটা করবেন বলে গোপন জবানবন্দিটা নেওয়া হচ্ছে না। মানে এর কোথাও কি একেবারে শাসক দল দেখে মানে ইঞ্চি মেপে মেপে ব্যবস্থা নেওয়া হচ্ছে? প্রথমত সিটটা তো নিয়োগ করেছেন হাইকোর্ট, কিন্তু কাদের নিয়োগ করেছেন? পুলিশ অফিসার। তো তারা তো চাকরি করে হাইকোর্টের আন্ডারে, ডিজির নেতৃত্বে এবং ডিজির পছন্দে। সুতরাং হাইকোর্ট তারা চাকরি করে, চাকরি বাঁচাতে তাদের মানে সরকারের ওপর যা বলবে তাই করবে, এ তো স্বাভাবিক ব্যাপার। মানে সে তো ঊর্ধ্বে উঠতে ওঠার ক্ষমতা নেই। আমি বলি অ্যাডভোকেট জেনারেল বা গভর্নমেন্ট প্রিডারকে ডেকে পাঠিয়েছে। আমাদের সেই এসপি গুপ্তর মামলায় তোর মনে আছে, সে 81 সালে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে আমরা বিদেশের মতো ইংল্যান্ডের মতো এক্সপেক্ট করি যে অ্যাটর্নি জেনারেল উইল বি নিউট্রাল, সে সাংবিধানিক পদ থেকে মতামত দেবে। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেল এবং অ্যাটর্নি জেনারেল ব্যাপারটা দ্বারা এটা টোটালটাই মানে পলিটিক্যাল নিয়োগ হয়। তাই জন্য আমরা কখনোই এক্সপেক্ট করি না যে আমাদের অ্যাডভোকেট জেনারেল গভর্নমেন্ট প্রিডার উল্টো কথা বলবেন। আজকে গভর্নমেন্ট প্রিডার যেভাবে কথা বলেছেন, যেটা আমাদের নরিম্যান ফালি নারিম্যান বলেছে, গভর্নমেন্ট প্রিডার বা পাবলিক প্রসিকিউটর এরা কিন্তু দলের ঊর্ধ্বে থাকবেন, কিন্তু আমাদের এখন যে অবস্থা এরা দলের ঊর্ধ্বে থাকতে পারছেন না। কি অ্যাডভোকেট জেনারেল কে? আজকে ডিজি কি করবেন? ডিজির বসকে মন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। তো সে যদি নিয়ে ঘোরে কাউকে, সেই লোকটা অভিযুক্ত হলে ভাই চাকরি বাঁচাতে আমি নিউট্রাল থাকবো, কি দরকার? আমি তবে লেফট ফ্রন্টের সঙ্গে একটা ডিফারেন্স বলছি। নারায়ণ বিশ্বাস বলে এক মিনিস্টার ছিলেন, তিনি অনেক দিন ধরে অ্যাবসকন্ডিং ছিলেন, কিন্তু আমি কোর্টে গিয়ে পয়েন্ট তুললাম, আমি ক্রিমিনাল কেস করি না, বসে আছি, মন্ত্রী ছিলেন তখন। বিচারপতি জিজ্ঞেস করলেন তুমি বসে আছো কেন? আমি নারায়ণ বিশ্বাসের কেসটা কি হয় দেখবো। আলটিমেটলি কিন্তু নারায়ণ বিশ্বাসকে জেলে ঢুকিয়ে দিয়েছিলেন এবং সেখানে কিন্তু বুদ্ধদেবও পিছিয়ে এলেন। নারায়ণ বিশ্বাস 1 মাসের ওপর জেলে ছিলেন। আমরা তো দেখুন অনুব্রত দোষী কি নির্দোষ সেটা তো আমরা বলছি না। এফআইআর হলে সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা হবে, অনুব্রতের ক্ষেত্রে সেটা কেন প্রযোজ্য হবে না? এই যে মনিরুল একজন এমএলএ, সে দেখছি যে বলছে যে 3 জনকে খুন করেছি, তোকেও পায়ের তলায় মেরে ফেলবো। যে লোকটাকে পায়ের তলায় মেরে ফেলবো বলেছে সে লোকটা এখন তৃণমূলে ঢুকে গেছে, দেবাশিস। তো সেও দেখছি, আমি জানি না কি বাপি দত্ত না কি একটা বলবো, সেও দেখছি ভাই কার ভরসায় থাকবো। আমার যদি চিফ মিনিস্টারই অ্যান্টি সোশ্যাল নিয়ে ঘোরেন, আমি এক্সাম্পল দিই, এই যে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস তো একই জেনারেল লোক। এর আগে কে মন্ত্রী ছিল চিফ মিনিস্টার? আগে সিদ্ধার্থ শঙ্কর রায়, এখন মমতা ব্যানার্জি, মাঝে লেফট ফ্রন্ট। আমার মনে আছে দেবাশিস সেন বলে প্রতাপশালী আমাদের ছাত্র পরিষদের নেতা ছিল, তার নেতৃত্বে তার নির্দেশে একটা বাড়িতে বোমা মারা হয় একজনের বিয়েতে। সুধাংশু শেঠ বলে বড়বাজারে খুব নামী একজন ভদ্রলোক ছিলেন। তো তথাগতদের জানেন না, সৌগতদা আরো ভালো বলতে পারবেন। তো সেই সময় সিদ্ধার্থ রায় রাতে দেবাশিস সেনকে অ্যারেস্ট করায় এবং পরের দিন যাতে মানুষের কাছে বার্তা যায় যে ভাই এসব বদমাইশি চলবে না, তখন কিন্তু ছাত্র পরিষদের জোরে সিদ্ধার্থ রায় সবে ক্ষমতায় এসেছে, কোমরে দড়ি বেঁধে সারা উত্তর কলকাতায় ব্লকে ব্লকে ঘোরানো হয়েছিল যে দেখো এই নেতা, এ কিন্তু 9-এর ঊর্ধ্বে নয়। ফাটাকেষ্ট 5,000 টাকা চাঁদা নিয়েছিল বাটা থেকে। পরের দিন গ্রেপ্তার করে বলে টাকা যেদিন ফেরত দিয়েছে, আগে মামলা হয়েছে, অ্যারেস্ট হয়েছে, 2 দিন জেল কাটার পর তারপরে ছেড়েছে। সিদ্ধার্থ রায় আমলে আমরা জানি মধ্য কলকাতায় বোমাবাজি হলো সোমেন মিত্তির বনাম সুব্রত মুখার্জি, আমরা সুব্রতদার দলে ছিলাম। 12-24 জনকে মিশা করলো, 22 মাস মিশায় ঢুকিয়ে রেখেছিল আলটিমেট ছেলেগুলোকে। তো আমরা এক্সপেক্ট করি মমতা ব্যানার্জিকে, তো আমরা চাই একজন স্ট্রং অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। অনুমোদা, এইখানে আমি ইন্টারাপ্ট করবো এই জন্য যে আমাদের সামনে এই মুহূর্তে যে ছবিটা আসছে সেটা কি এই যে ঘটনাগুলো পরপর অরুণাভ ঘোষ বলে গেলেন তার ঠিক উল্টোটা নয়? এই জন্য বলছি যে মনিরুল ইসলাম কিংবা অনুব্রত মণ্ডল যত আক্রমণাত্মক হয়েছেন, যত অসংসদীয় কথা বলেছেন, যত হুমকি দিয়েছেন, যত চোখ রাঙিয়েছেন, দলে দেখুন তত তার শ্রীবৃদ্ধি হয়েছে। অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থা দূরে থাক, দলীয় ব্যবস্থা দূরে থাক, দলে কিন্তু ক্রমশ ওপরের দিকে উঠেছেন এই অনুব্রত এবং মনিরুল। দেখুন, খুনের অভিযোগ, হুমকি দেওয়ার অভিযোগ, একের পর এক বিতর্কিত মন্তব্য। রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়, ক্ষুব্ধ আদালত। কিন্তু এসবে আটকে থাকছে না
দলের অন্দরে অনুব্রত মণ্ডল, মনিরুল ইসলামদের উত্থান। উল্টে তরতর করে ওপরে উঠে চলেছেন তারা। প্রকাশ্য সভা থেকে নির্দল প্রার্থী ও পুলিশের উদ্দেশ্যে অনুব্রত মণ্ডলের হুমকি। সেই নির্দল প্রার্থীরা কেউ তৃণমূল হতে পারে না। আমাদের একটাই সিম্বল, জোড়া ফুল। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না। আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। কোন নির্দল প্রার্থী যদি কোনো হুমকি দেয়, তার বাড়িতে চড়াও হন। এটাই কিন্তু আমি বলতে এসেছি। আর আপনাদের সামনে মলয় ঘটক বলবে, কোন নির্দল প্রার্থীকে ভোট নয়। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি কেউ কেউ হয়তো ভেবেছিলেন এবার অনুব্রতর ওপর রাশ টানার চেষ্টা করবে দল। এরই মধ্যে 21শে জুলাই বীরভূমে পঞ্চায়েত ভোটের আগের রাতে গুলিবিদ্ধ হন বিক্ষুব্ধ তৃণমূল নেতা হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষ। পরে তার মৃত্যু হয়। এরপর দায়ের প্রথম এফআইআরটি নিয়ে বিতর্ক তৈরি হয়, কারণ মৃতের পরিবার দাবি করে জোর করে তাদের দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল। পরে পরিবারের তরফে অনুব্রত মণ্ডল সহ 41 জনের বিরুদ্ধে ফের এফআইআর করা হয়। রাজনৈতিক মহলের কেউ কেউ ভাবলেন এরপর নিশ্চয়ই অনুব্রতকে ধীরে চলার পরামর্শ দেবে তৃণমূল, কিন্তু তিনি তো দক্ষ সংগঠক, তার উপর লাগাম টানা এও কি সম্ভব? পঞ্চায়েত ভোটে বীরভূমের পাশাপাশি বর্ধমান জেলার মঙ্গলকোট, আউশগ্রাম, কেতুগ্রাম ও কাটোয়া বিধানসভা এলাকার দায়িত্ব তো অনুব্রতর ওপরই। পঞ্চায়েত ভোটে দলের দায়িত্ব যথাযথভাবে পালন করলেন অনুব্রত। পঞ্চায়েত নির্বাচনে বীরভূম থেকেই সবচেয়ে বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। স্বাভাবিকভাবেই দক্ষ অনুব্রতর কদর আরও বেড়ে গেল দলের অন্দরে, দলনেত্রীর চোখে। দুবরাজপুর ও গুসকরা পুর নির্বাচনের দায়িত্ব অনুব্রতর ওপরই বর্তালো। দুটিতেই জয়ী হল তৃণমূল। বীরভূমের খয়রাশোলে খুন হন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি অশোক ঘোষ। অভিযোগ ওঠে অনুব্রত ঘনিষ্ঠ স্থানীয় তৃণমূল নেতা অশোক মুখোপাধ্যায় সহ দলেরই বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। কিন্তু তারপরও অনুব্রত রমরমা অব্যাহত, সেই সঙ্গে অব্যাহত বিরোধীদের উদ্দেশ্যে তাঁর ট্রেডমার্ক দেওয়াইও। যারা ইঁদুরের গর্তই ঢুকে গেছিল, ধান ভুঁয়ের ভেতরে যারা গর্তই ঢুকেছে, আবার মুখ বেড়াবার চেষ্টা করছে, ইঁদুরের গর্তটা মাটি দিয়ে বুঝিয়ে দিন, যেন বেরোতে না পারে। ধান উঠে গেছে, আবার ধান লাগিয়েছেন, ইঁদুরের বাচ্চাগুলো কিন্তু আবার বেরোবার চেষ্টা করছে। থাইমেট আছে ঘরে ঘরে, থাইমেট দিয়ে দিন, আর বেরোবে না, মরে যাবে। যদি কেউ ভাবেন যে মমতা ব্যানার্জির ছবি ছেড়ে দেবো, মমতা ব্যানার্জি কার্টুন পুড়িয়ে দেবো, তার কবজিটা কেটে নেবো। ছাড়বো না বলে দিলাম তো, ভদ্রভাবে বলে গেলাম। নাহলে যদি ওরা পোস্টার ছেড়ে দেয়, আমরা কবজি, হাতের কবজিটা কর্মীটা কেটে নেবে। এরপরও স্বাভাবিকভাবেই দলের অন্দরে অনুব্রতর গুরুত্ব বেড়েই চলেছে। একই কথা প্রযোজ্য লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের ক্ষেত্রেও। 2010-এ মনিরুলের বিরুদ্ধে 3 সিপিএম কর্মীকে খুনের অভিযোগ ওঠে। অনেকে কটাক্ষ করে বলে থাকেন এরই কার্যত পুরস্কার হিসেবে 2011-র বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী করে তৃণমূল। জিতে বিধায়ক হন খুনের ঘটনায় অভিযুক্ত মনিরুল ইসলাম। বিরোধীদের অভিযোগ, তাঁর দাপটে 2013-র পঞ্চায়েত নির্বাচনে লাভপুর বিধানসভা এলাকার বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল। এরপরই পুর ও নগর উন্নয়ন দফতরের পরিষদীয় সচিব করে দেওয়া হয় মনিরুলকে। অর্থাৎ সমালোচনা অনুব্রত মনিরুলদের দলের অন্দরে আরও ওপরে উঠতেই সাহায্য করেছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এবিপি আনন্দ। তন্ময়বাবু, আপনার কাছে আসবো। একেবারে সরাসরি মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তের একটা মন্তব্য, কারণ মনে হয়েছে যে এর পেছনে কোথাও একটা অত্যন্ত সিরিয়াস উদ্বেগ, একটা সাংবিধানিক সংকট, কোথাও একটা কালো মেঘ আশঙ্কার দেখতে পাচ্ছেন মাননীয় বিচারপতি। তিনি বলছেন, কোট আনকোট বলছি, মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে রয়েছেন, আমিও সাংবিধানিক পদে রয়েছি, পারস্পরিক সম্মান থাকা উচিত। কোথাও কি আপনার মনে হচ্ছে এই মন্তব্যের পর যে ইনস্টিটিউশনগুলো, প্রতিষ্ঠানগুলো চ্যালেঞ্জের মুখে, সেটা ইলেকশন কমিশন হতে পারে, সেটা বিচার ব্যবস্থা হতে পারে, এই সব ধাক্কাগুলো যেন একটা সূত্রে বাঁধা? কি বলবেন? অবশ্যই তাই। যখন দীপঙ্কর দত্ত এই কথা বলছেন, এখন মুশকিল হচ্ছে এইটা দীপঙ্কর দত্ত বলতে পারেন। আমাদের তো সত্যি সত্যি 16ই মের
রেজাল্ট বেরোনোর পরে দেখে নেব, শুনবার পরে অনুপরমাণু নিয়ে কথা বলতে হাত পা এখনই কাঁপা শুরু হয়ে দিয়েছে। কেন কতটা অনুপরমাণু নিয়ে কথা হাত বলতে পা কাঁপবে কেন? আপনারা উনি বলছেন জোটবদ্ধ, তথাগতদা, অরুণাবদা, তন্ময় জোটবদ্ধ। পুলিশের ডিজি একটু আগেই অরুণাবদাও বলেছেন যে পুলিশের ডিজি তিনি যখন দেখছেন যে যাকে ধরাটা তার দায়িত্ব, তিনি পুলিশ মন্ত্রীর সঙ্গে সঙ্গে ঘুরছেন। এখন আমাদের প্রাচীন ভারতে ষোড়শ মহাজনপদের গণতন্ত্রে লেখা আছে যে রাজাও নাকি বিচারাধীন, তথাগতদা এসব ভালো জানেন, এবং বিচারের আদেশ রাজাও মানতে বাধ্য। এসব নিয়ে জার্মানির গটিঙ্গেন ইউনিভার্সিটিতে সেখানে অনেক বেশি রিসার্চ ওয়ার্ক হচ্ছে। এখন রাজা যিনি, মানে এখানে অবশ্য রাজা নন, মুখ্যমন্ত্রী যিনি, একটা শ্লোকেও এই ধরনের ইঙ্গিত, তিনি একটা সংবিধান মেনে অপরাধ করলে রাজাও পার পাবে, তিনি একটা সংবিধান মেনে চলবার শপথ গ্রহণ করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এখন পুলিশের ডিজি দেখছেন যে পুলিশ মন্ত্রীর সঙ্গে যাকে গ্রেফতার করার নির্দেশ তার উপরে তিনি ঘুরছেন, তাহলে পরে ওই যে সংবিধানটা, সেই সংবিধানটা চ্যালেঞ্জড হচ্ছে না, সেই রাজাটা চ্যালেঞ্জড হচ্ছে, কে আসলে চ্যালেঞ্জড হচ্ছে? তা কেন? আমি যদি বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী বার্তাটাই দিতে চাইছেন, তিনি তো সঙ্গে নিচ্ছেন না, বক্তব্যে রাখছেন। ফলে আমার নিজের খুব স্পষ্ট বক্তব্য হচ্ছে এটা আসলে একটা ডিফারেন্ট টাইপ অফ পলিটিক্স। যা একটু আগে তুমি বলছিলে সুমন, যে এই বার্তাটা দিচ্ছে, এই বার্তাটাই দেওয়া হচ্ছে যে এই সংবিধানকে মানবার দায় আমার নেই, আমি এই সংবিধান মানব না। স্পষ্ট করে এই বার্তাটা যখন ঘোষণা করতে হচ্ছে, তখন আসলে এই টাইপ অফ এনার্কি সেটাকে ইনভাইট করা হচ্ছে। বলছেন মানুষ আছে সঙ্গে, না না, মানুষ থাকুক সঙ্গে, আছে কি নেই, যদি আছে নিশ্চিত হতাম, তাহলে কথা বলতে হবে কেন যে 16ই মের পরে দেখে নেব। ধরুন এই যে নির্বাচন কমিশন সম্পর্কে যা যা বলা হলো, নির্বাচন কমিশনকে এইভাবে চ্যালেঞ্জ করতে, বা আজকে যে ঘটনা ঘটলো নির্বাচন কমিশনের লোককে মারধর করবার যে ঘটনা ঘটলো, নিশ্চয়ই আসবে পরবর্তীকালে তা নিয়েও আলোচনা। এইরকম ঘটনা তো স্বাভাবিকভাবে ঘটে না। তাহলে এইরকম কি কখনো মনে হচ্ছে, আমি জানি না এখানে উপস্থিত আর কারো মনে হচ্ছে কিনা, আমার তো মনে হচ্ছে যে নির্বাচন তো আসলে একটা জনতার রায়, আমার পক্ষে যেতে পারে, আমার বিপক্ষে যেতে পারে, আমি মেনে নিতে বাধ্য। আমি বামপন্থী ফ্রন্টের প্রতিনিধি, আমি 7 বার জিতেছি, আমি 8মবারে হেরেছি, আমি জেতাটাও মেনে নিয়েছি, আমি হারাটাও মেনে নিয়েছি। কিন্তু এমন কি কখনো হতে পারে কোনো দল যদি মনে করে পরাজয়ের আশঙ্কা আছে, তাহলে সেই পরাজয়ের আশঙ্কার সামনে দাঁড়িয়ে গোটা নির্বাচনটাকেই কি করে বানচাল করে দেওয়া যায়, সেই পরিকল্পনা কি আদৌ করা সম্ভব? সেই এনার্কি একটা রাজ্যে ইনভাইট করা, তার কোনো পরিষ্কার প্রবণতা এইসব ঘটনাবলীর মধ্যে দিয়ে আদৌ পরিস্ফুট হচ্ছে কি? আমি প্রশ্নটা উত্থাপন করে রাখলাম বাকি যারা বিদগ্ধজন আছেন তাদের আলোচনার জন্য। একটু অ্যাড করি, আমি তো জুডিশিয়ারি, মানে ও সবাই মিলে আমরা একটা অঙ্গ, মানে একটা সাইড, ওদিকে বিচারকরা। আমাদের খুব মানে অসুবিধা হয় কি, দীপঙ্কর দত্ত সাহেব মানে বিচারপতি যিনি বলছেন, এদের সাহসটা পেল কি করে মমতা ব্যানার্জি? অ্যাসেম্বলির মধ্যে একটা অ্যাসেম্বলি সেশন নয়, অ্যাসেম্বলি সেশন হলে হাইকোর্ট ক্যান নট ইন্টারফেয়ার, অ্যাসেম্বলি এমনি বক্তৃতায় বলছে যে বিচারের রায় কেনা যায়। 1, 2, এমন একজনকে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান করলাম, ভেবেছিলাম আমার ভালো লোক, পরে দেখলাম যে কিছু জানে না। এই যে থ্রেট সাইন করছেন যেন রাষ্ট্রপতি, এই যে থ্রেট টু দি জুডিশিয়ারি, তারপরও আমাদের হাইকোর্ট বললেন, আমি ক্রিটিসাইজ করছি না, দেয়ার মে বি ভিউজ যে না ঠিক আছে, আমি বলছি না মমতা ব্যানার্জিকে জেলে, এগুলো একটাও থ্রেট টু দা জুডিশিয়ারি না, এগুলো সব হচ্ছে সুবচনী পূজার মন্ত্র। আমি তা বলছি না, আমি বলছি আমরা জুডিশিয়ারির অঙ্গ, তো আমাদের খুব খারাপ লাগে। এবং আজকে দীপঙ্কর দত্তকে অসহায় মনে হচ্ছে এই কারণে যে তিনি বললেও যে হাইকোর্টকে ক্রিটিসাইজ করলেও প্রফুল্ল সেনের মতো লোক সামান্য ছানা, যখন মামলা চলছে 65 সালে একটা এমনি বক্তব্য রেখেছিলেন ছানা বিক্রি হবে, তাকে ডেকে পাঠালেন, হাইকোর্টে এলেন, এসে উত্তর দিলেন যে আমি ক্ষমা চাইছি। প্রফুল্ল সেন মনে আছে আমাদের ইতিহাসে, আমরা এক্সপেক্ট করেছিলাম হাইকোর্ট ডাকবেন, ডেকে বলবেন যে উনি বলতেন যে আমি ভুল করেছি বা ঠিক করেছি, কিন্তু হাইকোর্ট নিজে থেকেই বললেন যে না, ভবিষ্যতে যাতে উনি না বলেন।
এইটাই আমাদের একটু আপনার কি মনে হচ্ছে তাহলে এই যে পারস্পরিক সম্মান না রাখার যে আশঙ্কাটা আজকে মাননীয় বিচারপতি প্রকাশ করেছেন সেটা খুব ভ্যালিড? একদম একদম ভ্যালিড। সব জায়গায় আপনি বলুন না, প্রধানমন্ত্রী সে গুঙ্গা হতে পারে, বোবা হতে পারে, তাকে আমি মিমিকারি করছি, এটা মানে এই জায়গাটা যে আমার আপনি দেখুন একটা লোক যখন রাইজ করে তখন মনে করে সবাই বলে কি স্ট্রাগল। আমরা দেখেছি মমতা ব্যানার্জি সত্যি স্ট্রাগল, বিরাট স্ট্রাগল করেছেন, কিন্তু যে মুহূর্তে আপনার পরিচয় হবে যখন আপনি ক্ষমতায়, তুমি যখন ক্ষমতায় আছো তখন তুমি কি ব্যবহার করছো। এবং আমরা যেটা মমতা ব্যানার্জি মানে সরকার পক্ষ মমতা ব্যানার্জির প্রতি যে ব্যবহার করতো, মাথা ফাটিয়ে দিয়েছে, এই করেছে, আজকে কিন্তু মমতা ব্যানার্জি ওই জায়গায় গিয়ে আমরা এক্সপেক্ট করছিলাম উল্টো ব্যবহার করবেন, আজকে কিন্তু সেই ব্যবহারই করছেন বামফ্রন্ট যা করে গেছে তার চেয়ে আরো। বিশেষ করে বলেছিল যখন বদলা নয় বদল চাই। আমরা দেখাবো পরবর্তী পর্যায়ে তথাগততা যে কাল একেবারে স্পষ্ট ভাষায় কমিশনের উদ্দেশ্যে বলেছেন যে বদলা চাই। আপনাদের দেখাবো যেটা বিরোধীদের অভিযোগ যে পরের পর ঘটনায় অপরাধ যখন হয়েছে তখন শাসক দলের কাছ থেকে কোনো তীব্র নিন্দা আসেনি। সেটা একদিকে যেমন তিলক চৌধুরীর ক্ষেত্রে, সেটা ধীমান রায়ের ক্ষেত্রে, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে, আরাবুল ইসলামের ক্ষেত্রে। যারা অত্যন্ত আশাবাদী মানুষ তারা অনেক সময় বলে থাকেন যে আরাবুলের ঘটনায় যদি সরকার পক্ষ তীব্র নিন্দা করতো তাহলে হয়তো অনুব্রত মণ্ডলের ঘটনা ঘটতো না, অথবা অনুব্রত মণ্ডলের ঘটনায় যদি তীব্রভাবে দলে তিরস্কৃত হতো তাহলে ধীমান রায়ের ঘটনা ঘটতো না, বা তিলক চৌধুরীর ঘটনাকে যদি ছোট ছোট বাচ্চাদের একটা ছোট্ট ভুল এমনটা না বলা হতো তাহলে হয়তো তার পরবর্তী 2-3 সপ্তাহে অতজন অধ্যক্ষ, অতজন সম্মানীয় শিক্ষিত মানুষ, অতজন শিক্ষক তাদের মার খেতে হতো না। দেখুন, একের পর এক বিতর্কিত মন্তব্য, তারপর দলনেত্রীর পাশে দাঁড়ানো, আর তারপরই আরো উৎসাহিত হয়ে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছেন অনুব্রত মণ্ডল। তৈরি হয়েছে নতুন বিতর্ক। ঘটনা পরম্পরা দেখলে এই বিষয়টা পরিষ্কার। সেই নির্দল প্রার্থীরা কেউ তৃণমূল হতে পারে না। আমাদের একটাই সিম্বল, জোড়া ফুল। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না, আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয় তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। কোন নির্দল প্রার্থী যদি কোনো হুমকি দেয় তার বাড়িতে চড়াও হন, এটাই কিন্তু আমি বলতে এসেছি। আর আপনাদের সামনে মলয় ঘটক বলবে কোন নির্দল প্রার্থীকে ভোট নয়। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশে পড়ে বোম মারুন। আমি বলছি বিধানসভাতে দাঁড়িয়ে অনুব্রতকে ক্লিন চিট দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, অনুব্রতকে নিয়ে যারা রাজনীতি করছে তাদের বলছি, ও তো চিঠি দিয়ে ইতিমধ্যেই ব্যাখ্যা দিয়েছে। ও তো বলেছে এ কথা বলতে চাইনি, পুরনো একটা খবর নিয়ে মিডিয়া বারবার দেখাচ্ছে। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই ক্লিন চিটের পরই অনুব্রতর আরও এক বিতর্কিত মন্তব্য। যদি কেউ ভাবেন যে মমতা ব্যানার্জির ছবি ছেড়ে দেবো, মমতা ব্যানার্জির কার্টুন পুড়িয়ে দেবো, তার কবজিটা কেটে নেবো। ছাড়বো না বলে দিলাম তো, ভদ্রভাবে বলে গেলাম। নাহলে যদি ওরা পোস্টার ছেড়ে দেয়, আমরা কবজি, হাতের কবজিটা কর্মীরা কেটে নেবে। অনুব্রতর এই হুমকির পর দুর্গাপুরের এক অনুষ্ঠান থেকে আরও একবার তার পাশে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। এই তো কেষ্ট বসে আছে, ওর পেছনে কেউ কেউ লাগে নানা রকম ভাবে, কিন্তু ভালো সংগঠক, ভালো কাজ করে আমি জানি। যে ভালো সংগঠক তার জন্য আমি লাস্ট অব্দি যে শক্তি কাজ করবে। কিন্তু ওর একটা প্রবলেম আছে, আপনারা অনেকে জানেন না, ও নিজে সুস্থ খুব একটা বেশি নয়, ওর অক্সিজেন কম যায়, এটা বুঝতে হবে ব্যাপারটা। ওকে অক্সিজেন নিয়ে ঘুরতে হয়। আমরা যেন সব ব্যাপারটা একটু মানবিকভাবেও দেখি। এর দুদিন পরই ফের নাম না করে অনুব্রতর পাশে দাঁড়ান মমতা। বিধানসভায় এফআইআর এর কপি দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এটা একটা এফআইআর এর কপি, এখানে কোথাও তার নাম নেই, আমি তার নাম আনতে পারি না, বিধানসভার সদস্য নয় বলে। দুর্গাপুরে দলীয় কর্মসূচিতে গিয়েছিলাম, ওটা সরকারি অনুষ্ঠান নয়। একজনের নামে বলা হচ্ছে, তাকে কেন ধরা হচ্ছে না? কিন্তু প্রথম এফআইআর এর কপি আমার হাতে আছে, ভিকটিমের স্ত্রীর করা এফআইআর, এতে কোথাও তার নাম নেই। মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা পেয়ে উজ্জীবিত অনুব্রত আরও এক বিতর্কিত মন্তব্য করেন। যারা ইঁদুরের গর্তই ঢুকে গেছিল, ধান ভুঁয়ের ভেতরে যারা গর্তই ঢুকেছে, আবার মুখ বেড়াবার চেষ্টা করছে, ইঁদুরের গর্তটা মাটি দিয়ে বুঝিয়ে দিন, যারা বেরোতে না পারে। ধান উঠে গেছে, আবার ধান লাগিয়েছেন, ইঁদুরের বাচ্চাগুলো কিন্তু আবার বেরোবার চেষ্টা করছে। থাইমেট আছে ঘরে ঘরে, থাইমেট দিয়ে দিন, আর বেরোবে না, মরে যাবে।
এরপর আরও একবার বুধবার অনুব্রতর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কয়েকটা লোকের কাজ নেই, কর্ম নেই, যেহেতু তার পছন্দ নয়। আমি মাঝে বলি টেস্টের তোমরা যদি কিছু চেয়েছিল দিসনি নাকি? টেস্টে তোমরা কিছু চেয়েছিল দেয়নি, সারাক্ষণ টেস্টের পেছনে পড়ে আছে। নিশ্চয়ই কিছু চেয়েছিল দিতে পারিনি বেচারা। চাইলে একটু মুড়ি মুড়ি খাইয়ে দিতে পারিস, মুড়ি লাগবে তো বাড়িতে আছে, এই জন্য ঘুষ দেওয়ার প্রয়োজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করা মাত্রই অনুব্রতর একের পর এক বিস্ফোরক মন্তব্যের ঘটনায় অনেকেরই অধ্যক্ষ নিগ্রহের প্রসঙ্গ মনে পড়ে যাচ্ছে। রায়গঞ্জে অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতা তিলক চৌধুরীর বিরুদ্ধে। এর ঠিক দুদিন বাদেই অভিযুক্তদের ছোট ছোট ছেলে মেয়ে আখ্যা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছোট ছোট ছেলেমেয়েরা কোথাও কাজ করতে গেলে একটা ভুল হয়ে যেতে পারে, এটা করা উচিত হয় না। তো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, এটা নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, রাইট টু মেক ব্লান্ডার্স, কখনো কখনো ভুল করে ফেলে। আর মুখ্যমন্ত্রীর এই ছোট ছোট ছেলে মেয়ে তত্ত্বের পরই যেন কলেজে কলেজে অধ্যক্ষ নিগ্রহের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। বীরভূমের রামপুরহাট কলেজে ছাত্র ঘেরাওয়ের জেরে অসুস্থ হয়ে পড়েন অধ্যক্ষ। গঙ্গারামপুর কলেজে অধ্যক্ষকে ঘেরাও করে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। রায়গঞ্জে অশিক্ষক কর্মচারীদের হাতে নিগৃহীত হন অধ্যক্ষ। ইসলামপুরে ছাত্র ঘেরাওয়ে অসুস্থ হয়ে পড়েন অধ্যক্ষ। অর্থাৎ ওপরতলার অভয়বাণী পেলেই নিচুতলা আরও উৎসাহী হয়ে নেমে পড়ে, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। এবিপি আনন্দ। তথা গোটা রাজ্য যখন অনুব্রতর বিষয়ে তোলপাড়, মাননীয় বিচারপতি উদ্বিগ্ন, তখন পাশাপাশি আজকে আরেকটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে তৃণমূলের বাইক বাহিনী, সেই নিষিদ্ধ বাইক বাহিনী যখন দক্ষিণ মালদার মানিকচকে মন্ত্রী সাবিত্রী মিত্রর জামাই, তিনি নিজে হাতে চড় মারলেন নির্বাচন কমিশনের কর্মীকে, সামনে দাঁড়িয়ে সেটা দেখলেন মালদা দক্ষিণের যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোয়াজ্জেম হোসেন। আপনাদের দেখাবো একেবারে পরিষ্কারভাবে আমাদের ফুটেজে এসছে কিভাবে আজকে নির্বাচন কমিশনের যারা কর্মী তাদের মারা হয়েছে, এবং একেবারে স্পষ্ট অডিও এসেছে, গাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা পর্যন্ত বলা হয়েছে। দেখুন নিজেদের চোখে। হাবড়া হাওড়ার পর এবার মালদার মানিকচক। কর্তব্য পালন করতে গিয়ে ফের তৃণমূল নেতাদের রোষানলে নির্বাচন কমিশনের কর্মীরা। সম্প্রতি জেলা প্রশাসন সিদ্ধান্ত নেয় মালদায় কোনো রাজনৈতিক দলকে বাইক মিছিলের অনুমতি দেওয়া হবে না। সব রাজনৈতিক দলকে তা জানিয়েও দেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও মালদা দক্ষিণের তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেনের সমর্থনে মানিকচকের খয়ের তলায় বৃহস্পতিবার প্রায় 250-300 বাইক নিয়ে মিছিল বের করা হয়। খবর পেয়ে সেখানে পৌঁছন ওসি, নির্বাচন সহ কমিশনের কয়েকজন কর্মী এবং ক্যামেরাম্যান। কিন্তু বেআইনি মিছিলে বাধা দিতেই কমিশনের বিরুদ্ধে রণংদেহী হয়ে ওঠেন তৃণমূল নেতারা। প্রথমে নির্বাচন কমিশনের কর্মী সিদ্ধার্থ মণ্ডলের দিকে তেড়ে যান 3 তৃণমূল নেতা। শুরু হয় কথা কাটাকাটি। বচসার মাঝেই নির্বাচন কমিশনের কর্মী সিদ্ধার্থ মণ্ডলকে চড় মারেন রাজ্যের মন্ত্রী সাবিত্রী মিত্রর জামাই এবং স্থানীয় তৃণমূল কর্মী টিঙ্কু সরকার। কমিশনকে অভিযুক্ত করে মন্ত্রীর সাফাই ছেলে মানুষই করেছে দলের কর্মী সমর্থকেরা। আমি সাবিত্রী মিত্র দায়িত্ব নিয়ে কথা বলছি আপনাকে। আমাদের কোনো মোটর মিছিল নিয়ে কোনো গন্ডগোল হয়নি। ইলেকশন কমিশনের যারা আধিকারিক আছেন তারাও ছেলে মানুষ ছিল, আর যারা যারা আমার এখানে ছিল এরাও ছেলে মানুষ ছিল। ছেলে মানুষের এখানেই শেষ নয়। এরপর কমিশনের কর্মীর দিকে এগিয়ে যান মানিকচক ব্লকের যুব তৃণমূল সভাপতি মুকুলেশ্বর রহমান এবং যুব তৃণমূলের কার্যকরী সভাপতি নিমাই মণ্ডল। কমিশনের ওই কর্মীকে ধাক্কাও দেন তারা।
তৃণমূল নেতাদের হাতে নিগ্রহের শিকার হন কমিশনের আরেক কর্মী দিলীপ শাহ। অভিযোগ, প্রহৃত হন ওসি ইলেকশন অজিত দাস। ওদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওরা তো থামেই না, গাড়ি নিয়ে ধাক্কা মেরে বেরিয়ে যায় এবং আমাকে এবং ওসি এমসিসিকে ধাক্কা মারে এবং সেই সঙ্গে আমাদের একটা ক্যামেরাম্যানের ক্যামেরা নিয়ে ক্যামেরা ভেঙে দেয়, ড্রাইভারকে এবং ক্যামেরাম্যানকে চড় মারে এবং আমাদেরকে রীতিমতো হ্যাকেল করে ধাক্কা করে অনেকক্ষণ ধরে। শুধু মারধর নয়, নির্বাচন কমিশনের কর্মীদের উদ্দেশ্যে গালিগালাজও করেন তৃণমূল কর্মীরা, হুমকি দেন গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার। কমিশনের কর্মীদের যখন গালিগালাজ মারধর করা হচ্ছে, তখন সেখানেই দাঁড়িয়ে মালদা দক্ষিণের তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেন। যদিও তৃণমূল প্রার্থীর দাবি, তিনি নাকি ঘটনাস্থলেই ছিলেন না। আমি ঘটনাস্থলে ছিলাম না, ওই জায়গাতে ছিলাম না, আমি আমার গাড়িতেই ছিলাম। হ্যাঁ, আমার গাড়িতেই বসেছিলাম। সেই গাড়ি থেকে আমি তো যাওয়ার সময় আমাকে দেখেছিল হয়তো, যখন ক্রস করে চলে যাচ্ছি তখন হয়তো দেখাতে পারে। আমি গাড়ির মধ্যে রেস্ট্রিক্টেড ছিলাম। ভালো করে আরেকবার দেখুন ছবিটা। সাদা টুপি মাথায় এই ব্যক্তি মালদা দক্ষিণের তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেন। ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে ছবি। তা সত্ত্বেও তাঁর দাবি, তিনি ঘটনাস্থলেই ছিলেন না। ওসিকে মারধরের পাশাপাশি নির্বাচন কমিশনের ক্যামেরা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং বিডিও। আক্রান্ত কর্মীদের উদ্ধার করে নিয়ে আসেন তারা। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বিপিন বিহারী মণ্ডল ও শেখ কালু নামে দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হলেও তাদের নাম এফআইআরে নেই। ধৃত বিপিন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য। জেলা শাসকের কাছে ঘটনার রিপোর্ট তলব করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবিপি আনন্দ। আপনাদের এই মুহূর্তের খবরটা আগে দেব। এই যে ছবি আমরা দেখালাম, তাতে দুজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু খবরটা এখানে শেষ হচ্ছে না। তার কারণ, এই দুজনের মধ্যে একটি নামও এফআইআর নেম নয়, অর্থাৎ এফআইআরে এই দুজন ব্যক্তি যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নাম নেই। প্রথম তথ্য। দ্বিতীয় তথ্য, খুব স্বাভাবিকভাবেই যারা এতক্ষণ টেলিভিশন সেটের সামনে বসে আছেন তারা বুঝতে পারছেন যে এই দুজনের নামের মধ্যে আপনারা ছবিতে দেখলেন একেবারে পরিষ্কার, প্রথম চটটি যিনি মারলেন মানিকচকের মন্ত্রী সাবিত্রী মিত্তর জামাই, তাকে গ্রেফতার করা হয়নি সহজবোধ্য কারণে। আপনারা দেখলেন খানিকক্ষণ আগে সাবিত্রী দেবী বললেন, ওই যে ছোট ছোট ছেলেদের কথা বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, সাবিত্রী দেবী সেরকমই বলছেন ছেলে মানুষ। এই ছেলে মানুষ কাদের বলছেন না, কমিশনের লোকেদেরও। অর্থাৎ ছোট ছোট ছেলে মানুষের তত্ত্বে পর্যবসিত হয়েছে। আপনাদের এবার দেখাবো, অনেকে বলছেন যে আসলে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে থেকে এবং ক্ষমতায় আসার পরে বলতেন বদলা নয় বদল চাই, এবং তার অতি বড় সমালোচকরাও মানবেন যে এত বড় রাজনৈতিক পালা বদলের পর 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এলেন, এই বদলা নয় বদল চায়ের তত্ত্ব কিন্তু অনেক জায়গায় রক্তক্ষয়ী সংঘর্ষ থামিয়েছিল, এবং এ রাজ্যে সেইভাবে পালা বদলের পর ত্রিপুরায় যেরকম বহুবার হয়েছে রক্তক্ষয়ী সংগ্রাম হয়নি। সেই কৃতিত্ব তাকে দিতে হবে। কিন্তু এখন মঞ্চের ওপর যিনি দাঁড়িয়ে বলছেন বদলা চাই, তিনি কি অন্য মানুষ, নাকি মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বদলে গেলেন? দেখুন, পাশাপাশি দুটো ছবি দেখাবো, যখন স্টুডিওতে বা সাক্ষাৎকারে তিনি বলতেন বদলা নয় বদল চাই, আর আজকে প্রকাশ্য জনসভায় লক্ষ লক্ষ মানুষের সামনে, টেলিভিশন সেটের সামনে যারা বসে আছেন এবং অবশ্যই কর্মীদের সামনে বলছেন বদলা চাই। অনেকে বলছেন বদলা চাই বলার পর আজকে এই যে নির্বাচন কমিশনের কর্মীদের ওপর আক্রমণ, এটাই তো স্বাভাবিক, এটাই তো বদলা। একেবারে সরাসরি সর্বোচ্চ জায়গা থেকে তো এই বদলার নির্দেশ এসছে এবং প্রকাশ্যে, কর্মী সভায়ও নয়, জনসভায়। পাশাপাশি দেখা, আমরা চেঞ্জ চাই, রিভেঞ্জ চাই না, বদল চাই, বদলা চাই না। এই জন্যই স্লোগানটা আমি এত আগে থেকে তুলেছি। এটা হচ্ছে আমার দায়বদ্ধতা আছে বলে, যে আমরা মারপিট চাই না। আমার এসপিডিএমদের নিয়ে যে অসম্মান করেছো বাংলাকে, এই অসম্মানের বদলা আমরা নেবই নেব, এবং এই বদলা নেওয়ার জন্যই একটা ভোট। তথাগতদা কি বলবেন? খুব স্বাভাবিক প্রক্রিয়া, বদলা চাইলে, প্রকাশ্য মঞ্চে চাইলে কর্মীরা মার খাবেন, নিচুর তলায় সেইভাবেই বার্তাটা যাবে, এটা তো পরিষ্কার, এক্সপেক্টেড। নির্বাচনের আগে নির্বাচনে জিতবার জন্য
নরম নরম মিষ্টি মিষ্টি কথা বলেছিলেন, আজকে ক্ষমতা এসে তার স্বরূপটা বেরিয়ে আসছে। বস্তুত একটা মানুষের আসল চেহারাটা কি সেটা সে ক্ষমতায় গেলেই বোঝা যায়। মমতার চেহারার মমতার যে ব্যক্তিত্বের যে দুটো জিনিস এই মুহূর্তে বেরিয়ে আসছে, এই ইদানিং যে ঘটনাগুলোর ফলে বেরিয়ে আসছে, তার মধ্যে একটা হচ্ছে দলবাজি। সেটা দলবাজির পরম্পরাটা উনি ওর মেধাবী ছাত্রী হিসেবে তার পূর্ববর্তীদের থেকে পেয়েছেন। আর দ্বিতীয়টা হচ্ছে সীমাহীন ঔদ্ধত্য, যে মাই ওয়ে অর দি হাইওয়ে, আমার রাস্তা ছাড়া আর কেউ চলতে পারবে না, আমি যা বলবো তাই হবে, আমি কারোর কাছে মাথা নত করবো না বললেন না, তারপরে বললেন মানুষের কাছে মাথা নত করব। সম্ভবত শাহী ইমাম আর বরকতির কাছে মাথা নত করতে পারেন, আর কারোর কাছে উনি মাথা নত করবেন না। কিন্তু এই যে ঔদ্ধত্যটা, এই যে ডেসপটিজম, এই অটোক্রেসিটা, এই জিনিসটা কিন্তু মমতার মজ্জাগত, এবং দলের মধ্যেও ইনি এটা প্রয়োগ করেন। ও দলের মধ্যে দ্বিতীয় কোনো নেতা নেই, বাকি সবাই ফুট সোলজার অর্থাৎ পদাতিক সৈন্য, আর জনসাধারণের কাছে এখন প্রয়োগ করতে আরম্ভ করছেন। এই যে ঔদ্ধত্যটা, এটা কিন্তু খুব মারাত্মক জিনিস, এবং মমতার বোঝা উচিত যে মানুষ অল্প স্বল্প দলবাজি সহ্য করতে পারেন, ও আচ্ছা ঠিক আছে, কিন্তু ঔদ্ধত্য একদম সহ্য করবেন না। বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতায় থাকাকালীন এর চেয়ে অনেক কম ঔদ্ধত্য দেখিয়েছিলেন, বলেছিলেন আমরা 235 ওরা 35, গীতা মুখার্জিকে একবার অপমান করেছিলেন, এগুলো এর তুলনায় কিছুই নয়। কিন্তু যে ঔদ্ধত্য আজকে মমতা দেখাচ্ছেন, যেটা নির্বাচন কমিশনের প্রতি দেখাচ্ছেন, যেটা আদালতের প্রতি দেখাচ্ছেন, যেটা সংবাদ মাধ্যমের প্রতি দেখাচ্ছেন, যেটা বিজেপির প্রতি, কংগ্রেসের প্রতি, অন্য সিপিএম এর প্রতি, সমস্ত বিরোধী দলের প্রতি দেখাচ্ছেন, আনন্দবাজারের প্রতি দেখাচ্ছেন, আমি জানি না আনন্দবাজার কি করেছে, এই পুরো ব্যাপারটা কিন্তু একটা ভয়ঙ্কর চেহারা নেবে, এবং মানুষ এর জবাব দেবেন বলে আমার বিশ্বাস। মানুষ ঔদ্ধত্য সহ্য করেন না, করেন না, করেন না। তথাগত এখানে আমার একটা রাজনৈতিক প্রশ্ন থাকবে, সেই জন্য আজকে শিলিগুড়িতে দেখলাম নরেন্দ্র মোদী যখন গতবার এসেছিলেন আর এবারের, আমি যদি পাশাপাশি রেখে দেখাই, সম্পূর্ণ সুরবদল। আজকের নরেন্দ্র মোদী লাড্ডু টাড্ডুর কথা বলছেন না, বরঞ্চ হাতে আগেরবার লাড্ডু ছিল, এবার হাতে একেবারে শিক্ষকের ছড়ি। তো এই যে সুরবদল আপনাদের দেখাবো, যে আজকে শিলিগুড়িতে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর সভা ছিল, ঠিক কি বললেন মোদী, কি সুরে বললেন, এবং কিভাবে রাজ্য সরকারকে বিঁধলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে আক্রমণ করলেন, দেখুন। दिल दिमाग में कांग्रेस का डीएनए है ना, उनको भी निकालना पड़ेगा। कुछ लोग हैं जो दल के नाम बदलते हैं, आदत नहीं बदलते। রাজ্যে দাঁড়িয়ে এইভাবেই তৃণমূলের উদ্দেশ্যে আক্রমণ চালালেন নরেন্দ্র মোদী। কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে তৃণমূলের জন্ম, আর বাংলায় দাঁড়িয়ে কংগ্রেসের ডিএনএ শেষ করতে হবে বলে মোদী পরোক্ষে তৃণমূলকে রাজনৈতিকভাবে শেষ করার ডাক দিলেন বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। পরিবর্তন নিয়ে মমতাকে কটাক্ষ করে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর অভিযোগ, কোনো পরিবর্তন হয়নি, রাজ্যের মানুষ নিরাশ। 2 साल हो गए नई सरकार आई है, कोई परिवर्तन आया? कोई परिवर्तन आया? निराश कर दिया इन्होंने, निराश कर दिया। ये जनता के साथ बहुत बड़ा धोखा हुआ है। उन्होंने स्पर्धा एक ही पकड़ी है, वोट बैंक की राजनीति की स्पर्धा। এর সঙ্গে কেন্দ্রে তাঁর সরকার তৈরি হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলায় কড়া অবস্থান নেওয়ার স্পষ্ট ইঙ্গিতও দেন মোদী। यहाँ जो आपने आशा के साथ वोट दिया था, यहाँ की सरकार को चुना था, उसको भी अगर सही रास्ते पर लाना है ना, तो दिल्ली में एक बड़े मास्टर जी को बिठाने की जरूरत है। এই দিন তৃণমূল সম্পর্কে মোদী সুর চড়া করলেও ফেব্রুয়ারি মাসে ব্রিগেডের সভা থেকে মমতা বা তৃণমূল সম্পর্কে তার মুখে কোনো কড়া কথা শোনা যায়নি। 3 गुना फायदा है, 3 गुना। एक, यहां ममता जी को आपने परिवर्तन के लिए बिठाया है, वो विकास का काम करेगी। दिल्ली में आप मुझे बिठाओगे, मैं विकास का काम करूंगा। उनसे आप राज्य के काम का हिसाब मांगिए, हमसे आप देश के हिसाब का काम का हिसाब मांगिए। आप देखिए, आपको दोनों हाथ में लड्डू हो जाएंगे। और मेरे ऊपर प्रणव दादा बैठे होंगे, वो तो आप ही के हैं। तो आपको 3-3 फायदा है, 3-3 फायदा।
কিন্তু তারপর থেকেই প্রায় প্রতিটি জনসভাতেই মোদীর বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপি শুধু দাঙ্গা করে, ভোটের আগে হিন্দু মুসলমান করে, আর ভোট হয়ে গেলে তখন দাঙ্গা করে দেশটায় আগুন জ্বালায়। আমরা সবাই যারা একসাথে থাকি, আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। বৃহস্পতিবার শিলিগুড়ি সভা থেকে মমতার সেই সমালোচনারও জবাব দিয়েছেন মোদী। मैं सोच रहा था कि यहाँ के मुख्यमंत्री जी कांग्रेस पार्टी को आलोचना करेंगे, यहाँ के मुख्यमंत्री जी कम्युनिस्ट पार्टी की आलोचना करेगी, लेफ्ट की आलोचना करेगी, लेकिन दिन में 100 बार जब तक वो मोदी को आलोचना नहीं करती उनको खाना हजम नहीं होता। রাজনৈতিক মহলের একাংশের মতে মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত তাঁর সঙ্গে না যাওয়ার বার্তা দেওয়াতেই পাল্টা হিসেবে বাংলার মাটিতে দাঁড়িয়ে তৃণমূল নেত্রীকে কড়া বার্তা দিয়ে গেলেন নরেন্দ্র মোদী। এবিপি আনন্দ। তথাগত এটা কি প্রতিক্রিয়া যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকাল আপনি ভাষণ লক্ষ্য করে দেখবেন 70 থেকে 75% বিজেপিকে আক্রমণ করছেন, যেটা অন্তত 1 মাস আগে 15 দিন আগেও ছিল না। ক্রমশ বিজেপির প্রতি আক্রমণের যে মাত্রা, যে শতাংশের হিসেবে একটা বক্তৃতার যে অংশ, সেটা ক্রমশ বাড়ছে। এটা কি মোদির তার প্রতিক্রিয়া? না, এটা মূল কারণ। মমতা এটা যেটা করছেন সেটার মূল কারণ হচ্ছে, আমি যা খবর আছে আমার কাছে, প্রমাণ তো নেই, যে গোয়েন্দা রিপোর্টে আছে যে এবার নির্বাচনে বিজেপি এই রাজ্যে আশাতীত ভালো ফল করবে এবং মমতার প্রচুর আসন বিজেপির কাছে চলে যাবে। অতএব মমতাকে বিজেপিকে আক্রমণ করতেই হবে। এছাড়া এর আগেকার কারণটা তো আছেই, অর্থাৎ সংখ্যালঘু তোষণ তো করতেই হবে, মোদীকে গালাগালি দিয়ে সংখ্যালঘু তোষণ করতেই হবে। মমতা তো নির্জলা মিথ্যে কথা বলছেন যে আমরা দাঙ্গা করি না, কারণ মমতার নিজের সাংসদ, বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম দেগঙ্গায় দাঙ্গা করেছিলেন, 200-300 হিন্দুর বাড়ি জ্বালিয়েছিলেন। শেষ করতে দাও। আমি যোগ করছি, আপনি শুনুন। সেটা হচ্ছে, আমি এই জন্য প্রতিক্রিয়ার কথা বললাম, এমন একটা বিষয় আজকে মোদী মুখ খুললেন যেটা নিয়ে আপনারা রাজ্য স্তরে প্রচুর কথা বলেছেন, সমস্ত বিরোধী দল কথা বলেছেন, কিন্তু এখনো পর্যন্ত জাতীয় পর্যায়ে কংগ্রেস বা বিজেপির কোনো নেতা সেইভাবে মুখ খুললেননি। কোনটা? সারদা কেলেঙ্কারি। আমি এই জন্যই বলছি যে এটা কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে লোকাল পলিটিক্সটা জেনে তার উত্তর দেওয়ার একটা পদ্ধতি ছিল? আপনাকে দেখাবো, কিন্তু তার আগে মোদী সারদা নিয়ে ঠিক কী বলেছেন তার বক্তৃতার একেবারে শেষ অংশে। একেবারে সারদা ইস্যুতে তিনি দুর্নীতির ইস্যু তুলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিঁধলেন। দেখুন। কয়েক কোটি টাকার সারদা কেলেঙ্কারি, অস্বস্তিতে শাসক দল, তোলপাড় রাজ্য রাজনীতি। সিবিআই তদন্ত চেয়ে মামলা সুপ্রিম কোর্টে, যদিও সিবিআই বিরোধিতায় অনড় রাজ্য সরকার। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নয়া মোড় পেল সারদা চাপানুতোর সৌজন্যে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। এদিন শিলিগুড়ির সভায় সারদা প্রসঙ্গ টেনে নাম না করে রাজ্যের শাসক দল তৃণমূলকে বিঁধলেন নরেন্দ্র মোদী। गरीब लोगों के 10-10 रुपए भी लूट लिए हैं। उन लुटारों को ठिकाने लगाने के लिए हमें मौका दीजिए। गरीब लोगों का इस चिट फंड के नाम से जो चीटिंग हुआ है उनको सजा मिले, किसी भी राजनीतिक दल के क्यों न हो, उनको सजा मिले। शारदा चिट फंड, हाँ, इसलिए तो मैं कह रहा हूं इनको सजा होना जरूरी है। এতদিন বাংলায় সারদাকাণ্ডের টানাপোড়েন সীমাবদ্ধ ছিল রাজ্য রাজনীতির গণ্ডিতেই, কিন্তু এবার এই ইস্যু নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদী নিজে, যিনি কিনা বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। রাজনৈতিক মহলের মতে মোদী এভাবে সারদাকাণ্ড নিয়ে মন্তব্য করায় লোকসভা ভোটের আগে জাতীয় রাজনীতিতে নতুন গুরুত্ব পেল বিষয়টি। এদিকে এর 24 ঘন্টা আগেই এই মামলায় রাজ্য সরকারের কাছে ফের রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত এবার নজর দিচ্ছে রাজনৈতিক যোগসাজশের অভিযোগের দিকে। বুধবার সর্বোচ্চ আদালতে শুনানি চলাকালীন বিচারপতিরা প্রশ্ন করেন, যে টাকার এখনো কোনো খোঁজ মিলছে না তার তদন্তে কি অগ্রগতি হয়েছে। নথিতে দেখা যাচ্ছে যত টাকা সংগ্রহ করা হয় তার থেকে কম টাকা সংস্থায় বিনিয়োগ করা হয়, তাহলে বাকি টাকা কোথায়? জবাবে রাজ্য সরকারের আইনজীবী বৈদ্যনাথন বলেন, অনেক অসৎ এজেন্ট চক্রান্ত করে সংস্থায় টাকা জমা দেননি। এরপরই বিচারপতিরা মন্তব্য করেন,
রাজ্যের আইনজীবীরা যা বলছেন তাতে তো মনে হচ্ছে লুট চলছিল। এর আগে সুপ্রিম কোর্ট রাজ্যের কাছে জানতে চেয়েছিল কেলেঙ্কারির নেপথ্যে থাকা বৃহত্তর ষড়যন্ত্র প্রকাশ্যে আনতে কি তদন্ত হয়েছে। ঘটনায় রাজনৈতিক ব্যক্তিরাও জড়িত ছিলেন শুনে বিচারপতিরা রাজ্য সরকারের আইনজীবীকে প্রশ্ন করেন ওরা কিভাবে সারদার থেকে লাভবান হতেন। রাজ্যের জবাব, এরা কেউ সারদার কাছ থেকে মাসে মাসে টাকা পেতেন, কেউ আবার এককালীন টাকা নিয়েছেন। রাজ্যের এহেন ব্যাখ্যা শুনে সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় সারদা কেলেঙ্কারিতে সংশ্লিষ্ট নেতাদের ভূমিকা, কিভাবে তারা লাভবান হয়েছেন, তাদের বিরুদ্ধে তদন্তে কি কি তথ্য মিলেছে এসব সংক্ষেপে জানানো হোক। উল্লেখিত নেতারা কিভাবে সারদার সঙ্গে জড়িত ছিলেন, তারা কবে কত টাকা নিয়েছেন সেই সম্পর্কিত গোপন তথ্য বুধবার শুনানির সময় মুখ বন্ধ খামে আদালতে পেশ করা হয়। ওইসব নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা আদালত তা জানতে চাইলে রাজ্যের কৌশলী CS বৈদ্যনাথন বলেন অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আরও অনেককে নোটিশ পাঠানো হয়েছে। কেউ সারদার থেকে প্রতি মাসে টাকা নিয়েছেন, কেউ নিয়েছেন এককালীন। তা শুনে বিচারপতি TS ঠাকুর মন্তব্য করেন এ থেকে যে বড় ছবিটা উঠে আসছে তা হলো গোটা ব্যবস্থাটাই এদের চাপে ভেঙে পড়েছিল। রাজ্য সফরে এসে উদ্দেশ্য প্রণোদিতভাবে মোদী শাসক দলের সারদা অস্বস্তি ভোটের মুখে খুঁচিয়ে দিয়ে গেলেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এবিপি আনন্দ। কোনো সন্দেহ নেই আজকে নরেন্দ্র মোদী সারদা কাণ্ড নিয়ে মুখ খুলে নিঃসন্দেহে এই বিষয়টাকে একটা সর্বভারতীয় ব্যাপ্তি দিলেন। নরেন্দ্র মোদী রাজ্যে এলেন, আগেরবারের মতো ওই হাতে লাড্ডুর গল্প নয়, এবার একেবারে মাস্টারমশায়ের ছড়ি এবং একেবারে সরাসরি আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং এ রাজ্যের সরকারকে। ঠিক কী ভাষায় বললেন আপনাদের দেখাবো। পাশাপাশি এটাও বললেন যে আসল পরিবর্তন 2011-তে হয়নি, আসল পরিবর্তন এ রাজ্যে আনতে হলে তাকে কেন্দ্রে ক্ষমতায় আনতে হবে। দেখুন মোদী কি বললেন। भाइयों बहनों, ये वोट बैंक की राजनीति का खेल है। अगर अच्छा होता पश्चिम बंगाल छोटे छोटे राज्यों के साथ विकास की स्पर्धा करता, यहां के नौजवानों के रोजगार के लिए स्पर्धा करता, यहां के बुजुर्गों को अस्पताल मिले, बीमारों को मदद मिले, इसके लिए स्पर्धा करता। लेकिन भाइयों बहनों, उन्होंने स्पर्धा एक ही पकड़ी है, वोट बैंक की राजनीति की स्पर्धा। और इसलिए आप यहां जो आपने आशा के साथ वोट दिया था, यहां जिस सरकार को चुना था, उसको भी अगर सही रास्ते पर लाना है ना, तो दिल्ली में एक बड़े मास्टर जी को बिठाने की जरूरत है। তথাৎ যাই বলুন, টোন অ্যান্ড মুড আগের সভা থেকে এই সভায় একেবারে আলাদা। তখন কি জোটের রাস্তাটা খোলা ছিল বলে নরম মোদীকে পেয়েছিলাম, আর এখন একেবারে অ্যাগ্রেসিভ কড়া মোদী, সমালোচক মোদী? না, এই কথাটা ঠিক নয়। এটা অনেকে বলেন, যারা বলেন তাদের দোষ নেই, কিন্তু এই কথাটা ঠিক নয়। ঠিক নয় এই জন্য যে মমতা ব্যানার্জির মতন এইরকম নির্লজ্জভাবে সংখ্যালঘু তোষণ কেউ করেননি। ইমাম ভাতা, সংখ্যালঘু সংরক্ষণ, এই সমস্ত পদক্ষেপ এর আগে কোনো ভণ্ড ধর্ম নিরপেক্ষ দলও নেয়নি। অতএব কোনো মাদ্রাসা টাদ্রাসা ইত্যাদি। অতএব মমতা ব্যানার্জি যে বিজেপির সাথে যাবেন না এটা স্বতঃসিদ্ধ ছিল এবং এটা আগে থেকে জানা ছিল। যে ব্রিগেডে মোদী যেটা বলেছিলেন সেটার তাৎপর্যটা খুব সরল। সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি এই রাজ্যে থাকবেন, এই 2014 সালের নির্বাচনে তো মমতা ব্যানার্জি হটে যাচ্ছেন না, অতএব উনি এই রাজ্যে থাকবেন, থেকে তিনি উন্নতি করবেন। সেই সুর আর এই সুর আজকে শেষ করছেন সারদা দিয়ে, শুরু করছেন পরিবর্তন হয়নি দিয়ে। সুর তো বদলাতেই পারে, যখন দিন করে যাচ্ছে, দিনের একটা সময় সকালবেলা ভৈরবী বাজানো হয়, রাত্রিরে দরবারি কানাড়া বাজানো হয়, অতএব সুর তো বদলাতেই পারে, কিন্তু তাৎপর্যটা বুঝতে হবে যেটা বললাম। দ্বিতীয় কথা হচ্ছে যে এই কিছু কিছু বিষয় এখন সামনে এসছে যেগুলো আসেনি। এই সারদার ব্যাপারটা তো সুপ্রিম কোর্টে রয়েছে এখন, এবং 16 তারিখ সুপ্রিম কোর্ট এর মীমাংসা করবেন যে এটা রাজ্য পুলিশই অনুসন্ধান করবে না সিবিআই করবে। অতএব এই ব্যাপারটা স্বাভাবিকভাবে যেটা সুপ্রিম কোর্টে আসে সেটা স্বাভাবিকভাবে
জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে চলে আসে। এছাড়া পরিবর্তনের কথাটা যেটা সবচেয়ে অর্থবহ, সেটা সম্বন্ধে বলি যে পরিবর্তন মোটে তো মমতা ভোট নিলেন, পরিবর্তন তো কিছু করেননি। মেধাবী ছাত্রী হিসেবে আগেকার পরম্পরাই চালিয়ে যাচ্ছেন, বরঞ্চ সেটা আরো বেশি করে বাড়িয়েছেন। ওই যে বললাম দলবাজি এবং ঔদ্ধত্য, এটা একটা সীমাহীন জায়গায় নিয়ে গেছেন, ঔদ্ধত্যটা বিশেষ করে একটা সীমাহীন জায়গায় নিয়ে গেছেন এবং ঘোষণা করে দিয়েছেন প্রায় যে আমার কথার উপরে কোনো কথা হবে না, আমি যা করছি তার সমালোচনা কেউ করতে পারবে না। যেভাবে তার দল নির্বাচন কমিশনের বিরুদ্ধে লাগছে, এটা হচ্ছে খেলায় নেমে যখন বুঝতে পারছি হেরে যাব, তখন রেফারিকে খুন করার চেষ্টা করা বা আম্পায়ারকে খুন করার চেষ্টা করা। কিন্তু আপনাকে এখানে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে রেফারিকে আক্রমণ করে রাজনৈতিক সুবিধে, মানে আমি বলছি যে একা অসহায় একজন মহিলা, তাকে সমস্ত বিজেপি, কংগ্রেস, সিপিএম সবাই মিলে তার সঙ্গে নির্বাচন কমিশন, সংবাদ মাধ্যম একসঙ্গে আক্রমণ করছে। এই যে সহানুভূতির ঢেউ, এই যে একটা সিম্প্যাথি ওয়েভ, এটা ক্রিয়েট করা কি আদৌ সম্ভব হবে? মানে আমি বলছি রেফারির বিরুদ্ধে গর্জন করে কি সাধারণ মানুষের সমর্থন পাওয়া, সহানুভূতি পাওয়া সম্ভব না? কিন্তু তোমার যে ছবিগুলো তুমি দেখালে সেটা দেখে কি তোমার মনে হলো যে এটা অসহায় মহিলার ছবি? হ্যাঁ, পেছন অনুব্রত মণ্ডল যাচ্ছেন আর এরকম করতে করতে যাচ্ছেন যেন সকলের গলা চিপে মেরে দেবেন। আর সেই অনুব্রত মণ্ডলের হয়ে সাফাই গাইছেন উনি যে ওর শরীরে অক্সিজেন জানা, ওর একটা প্রবলেম আছে, প্রবলেম। তো এই পরিপ্রেক্ষিতে আমি একটা বলি, আমরা উই শুড বি গ্রেটফুল টু অনুব্রত। অসুস্থ এই অবস্থা, সুস্থ হলে কি করতে, সুস্থ হলে কি হতো, যদি অক্সিজেন যেত তাহলে যে কি হতো সেটা আর ভাবা যায় না। যাই হোক, আমাদের ঈশ্বর কিছু কিছু সৌভাগ্য দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে এইটা বলা যেতে পারে অসুস্থ হয়ে থাকা, যে অনুব্রত শুধু বীরভূমেই সীমাবদ্ধ আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পরিবর্তন তো হয়নি, দলবাজি এবং ঔদ্ধত্য সমানে চলেছে। এইটা উনি বুঝতে পারছেন না, এবং আরো বুঝতে পারছেন না যে রেফারি বা আম্পায়ারকে খুন করলে কিন্তু খেলায় জেতা যায় না। খেলাটা সাময়িকভাবে স্থগিত হতে পারে মাত্র। যেটা হতে যাচ্ছিল যখন ওই নির্বাচন কমিশন ওই সমস্ত পুলিশ অফিসারদের এবং আইএএস অফিসারদের বদলি করলেন, তখন উনি প্রথমে খুব বাড়ফাট্টাই করেছিলেন যে না, বদলি করবো না, মানে না, কিছু হবে না। তারপরে সেই আবার গুটিয়ে এসে করলেন না, এটা গ্রাম্য প্রভাব। উনি বলেছিলেন কেয়ার করি না, করবো না, উনি তো বলেছিলেন করবো না, আমি যে একটাকেও সরাবো না, এই ভাষায় প্রকাশ। তারপরে যখন লিখিত নোট ওর কাছে এলো এবং ওকে চিফ সেক্রেটারি বুঝিয়ে দিলেন যে এর তাৎপর্য কি, এর ফলে কি হতে পারে, তখন উনি সুরসুর করে আবার গুটিয়ে গেলেন, গুটিয়ে সব কটা কথা মেনে নিলেন। কিন্তু মেনে নিয়ে পাশাপাশি কথা বলতে আপনাকে আমি জানাবো যে আজকে এই অপসারিত যারা পদাধিকারী এসপি ডিএমদের ভোটের পর পুনর্বহাল করবেন তার পদে, সেই নির্দেশিকা অবধি আজকে পাবলিশ হয়ে গেছে। এটার দুটো ফার্দার আর অর্ডার হবে না আজকে নবান্ন থেকে। হ্যাঁ, এটার দুটো দিক আছে। একটা হচ্ছে যে ঔদ্ধত্য, যে আমি মানি না, আমি করলাম, আমি নির্বাচন কমিশনের নোটিশ এটা মানলাম বটে, তবু মানলাম না এবং আমি শেষ পর্যন্ত আমার মতটাই জাহির করব, ঔদ্ধত্য আর কি, আর কিছু না, সীমাহীন ঔদ্ধত্য। আর দ্বিতীয়টা হচ্ছে মুখ বাঁচাবার চেষ্টা, যে আমি তো সুরসুর করে গুটিয়ে গিয়েছিলাম, অতএব একটা ফেস সেভিং, একটা ড্যামেজ কন্ট্রোল, এই ধরনের একটা জিনিস করে আমি বললাম যে না, আমি গুটিয়েছি কিন্তু তাও গোটাইনি, পুরোপুরি এসেছিলে কিবা আসো নাই, জানায় গেলে এই রকম একটা ইমপ্রেশন উনি সাধারণ মানুষকে দিতে চেষ্টা করেছেন। শেষ কথাটা যেটা আমি বলবো মমতার সম্বন্ধে, সেটা হচ্ছে যে মমতা যেরকম আচরণ করছেন, এটা কিন্তু খুব প্রকৃতিস্থ আচরণ নয়। একজন মুখ্যমন্ত্রী যেরকম ভাবে উত্তেজিত হয়ে এবং মানে সম্পূর্ণ সাংবিধানিক রীতিনীতিকে পুরো ধুলোয় লুটিয়ে
প্রকাশ্যে যেরকম কথা বলছেন এটা কি প্রকৃতিস্থ আচরণ? আমার একটু সন্দেহ। কিন্তু দর্শকদের বলতে চাইবো যে এর পিছনে অনেকেও মনে করছেন একটা সুনির্দিষ্ট রাজনৈতিক অঙ্ক আছে, একেবারে রাজনৈতিক চাল, এবং অনেকেই ভাবছেন যে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, আদালত, এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পরপর এইগুলোর সঙ্গে সংঘাতের পেছনে কোনো আবেগ নেই, কোনো রাগের বহিঃপ্রকাশ নেই, যেটা আছে একেবারে সুচিন্তিত রাজনৈতিক অঙ্ক, রাজনৈতিক চাল। দেখুন, সরকার বনাম সাংবিধানিক সংস্থা, এদের কি কখনো একে অপরের সঙ্গে সংঘাতে জড়ানো উচিত? বৃহস্পতিবার পারুইকাণ্ডের শুনানি চলাকালীন বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে রয়েছেন, আমিও সাংবিধানিক পদে রয়েছি, পারস্পরিক সম্মান থাকা উচিত। আদালতের এই মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সাংবিধানিক পদে থেকে অন্য সাংবিধানিক পদের প্রতি অবশ্যই সম্মান দেখানো উচিত। কিন্তু রাজ্যে পালাবদলের পর থেকে একাধিকবার দেখা গিয়েছে খোদ মুখ্যমন্ত্রী বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছেন। সম্প্রতি জেলা শাসক পুলিশ সুপারদের বদলির নির্দেশের বিরোধিতা করে জাতীয় নির্বাচন কমিশনের দিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মমতা। আমি আপনাদের খেয়াল করি না, যারা ভালো কাজ করে জীবনে ঝুঁকি নিয়ে তাদের আমি সম্মান জানাই। আমি একটা কেউ সরাবো না, আপনি সরাবেন, আপনি নয়নের দায়িত্ব নেবেন, আমি নেব না, মাথায় রাখবেন। কোন ঘটনা ঘটলে ইউ উইল বি রেসপন্সিবল। বছর দুয়েক আগে খাস বিধানসভায় দাঁড়িয়ে বিচার ব্যবস্থার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। জুডিশিয়ালি বিচারের বাণী কেন নিভৃতে কাঁদবে? কেন আজকে শুধু টাকার বিনিময়ে কোর্টে বিচার হবে? আই এম সরি টু সে, আমি না অ্যাসেম্বলি বলছি, আমাকে কন্ডেম করতে পারে, আই উইল বি ভেরি হ্যাপি। আমাকে যদি কেউ জেলে ধরে নিয়ে যায়, অ্যারেস্ট করে, ডিফামেশন করে, আমাকে তো কোনো জায়গায় আমার নিজের ওপিনিয়ন বলতে হবে। আমি যা দেখছি, কেন অনেক জাজমেন্ট আজকে টাকার বিনিময়ে হচ্ছে, কেন জুডিশিয়ারি তারা তো বিচার করবে, কেন জুডিশিয়ারি থেকে শুরু করে ডেমোক্রেসি এভরিওয়্যার করাপশন ইজ দ্য মেইন পিলার হয়ে গেছে এখন। এটা আমাদের দুর্ভাগ্য। ওই দিনই রাজ্য মানবাধিকার কমিশনের বিরুদ্ধেও তাঁর ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা খুব ভালো মানুষকে নিয়ে জীবন রাজনীতি করে একটা জায়গা দিয়েছে, সে আমার দলের লোক নয়। সিপিএম জুডিশিয়ারি চেষ্টা করেছে, কংগ্রেস করার চেষ্টা করেছে, অনেক পার্টি করেছে যে একটু নিরপেক্ষ লোক দিয়ে করি, করতে গিয়ে কি দেখলাম বই হয়, তার তো কিছু আইডিয়াই নেই। সে এমন একটা করে লিখছে যেন মধ্যে সুপ্রিম কোর্টের একজন চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অথবা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। জানি না কোনটার অধীনে কি তার মানে অথরিটি, কি তার ডাইরেকশন। পঞ্চায়েত ভোটের সময় রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের সংঘাত তুঙ্গে ওঠে। তখনও একাধিকবার মুখ্যমন্ত্রী আক্রমণ করেছিলেন রাজ্য নির্বাচন কমিশনারকে। পর্যন্ত ভোট দিয়ে দিয়েছে, একবার জিজ্ঞেস করিনি, আমাদের একবার জিজ্ঞেস করিনি, প্রয়োজন মনে করেনি, যা ইচ্ছে গায়ে জোর করেছে। এর বদলা আমি নেব, মানুষকে বলবো নিতে, গণতন্ত্রের মধ্যে দিয়ে। সে আইনটা একমাত্র চেঞ্জ হতে পারত যদি আমাদের পুরোপুরি 2/3 মেজরিটি থাকতো। তাহলে আমাদের 185 জন তৃণমূল কংগ্রেসের আছে, এছাড়াও আরো 2 জন এসছে, 187 জন, আরো 3 জন দার্জিলিং এরাও আমাদের সমর্থন দিচ্ছেন, 190 জন, আরো 5 জন আমার এমএলএ থাকলে আমরা আইনত সাংবিধানিক যে ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই সরিয়ে দিতে পারতাম। বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশনের মতো নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা তো গণতন্ত্রের এক একটি স্তম্ভ। এই সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে এইভাবে বিষোদ্গার কি গণতন্ত্রের পক্ষেও আশঙ্কার নয়? নাকি এইভাবে আক্রমণ করাটাই বঙ্গ রাজনীতির অঙ্গ হয়ে উঠেছে? নানা মহলে উঠছে প্রশ্ন। এবিপি আনন্দ। মইদুল, তোমার কি মত, কোনটা রাজনৈতিক অঙ্ক নাকি আবেগ, ক্রোধ? দুটো জিনিস আছে, তবে প্রথমত রাজনৈতিক অঙ্কটাই হচ্ছে মনে হয়, কারণ উনি যে একের পর এক হচ্ছে নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, কংগ্রেস, বিজেপি, সিপিএম, আনন্দবাজার, বুদ্ধিজীবী সবার বিরুদ্ধে একটা চক্রান্তের যে একটা হিসেব করছে, এটা আপনাকে বুঝতে হবে যে এরকম একটা নির্বাচনে যেখানে হচ্ছে চতুর্মুখী একটা লড়াই হচ্ছে, এই প্রথম হচ্ছে রাজ্যে একটা বড় নির্বাচন, অর্থাৎ গোটা রাজ্য হচ্ছে একটা চতুর্মুখী লড়াইতে যাচ্ছে। উনি খুব আনসেটেলড একটা জায়গায়, কারণ উনি প্রথমবার এটা এরকম একটা নির্বাচন করছেন যেখানে গোটা রাজ্য চতুর্মুখী একটা লড়াইতে যাচ্ছে। ওনার কাছে যে সহজ হিসেবটা হচ্ছে যে তৃণমূলের যে সাপোর্ট বেস, সেই সাপোর্ট বেসে যাতে কোনো কনফিউশন না হয়,
সেটা হচ্ছে যে কংগ্রেসে ভোটটা যাতে না চলে যায়, বিজেপিতে ভোটটা না চলে যায়। ফলে এটাকে রাজনৈতিক তত্ত্বের ভাষায় বলা একটা লজিক অফ ইকুইভ্যালেন্স, যে সবাইকে এক সারিতে দাঁড় করিয়ে দাও, তৃণমূল ভার্সেস নন তৃণমূল। না, উনি যে আবেগটা তুলছেন, অনেকে বলছেন যে দুটো লাভ হতে পারে। একটা হচ্ছে যে দীর্ঘদিন তন্ময় দ্বারা যেটা তুলেছেন যে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মানুষের একটা আবেগ, সেটাই আসছে। আরেকটা হচ্ছে যে একজন মহিলা তাকে সবাই মিলে আক্রমণ করছে, একাধিক চক্রান্ত হচ্ছে, সেই আবেগ। এবং আরেকটা অনেকে বলছেন যে নিচুতলার কর্মীরা প্রার্থী পদ ইত্যাদি কারণে যে ডিমোরালাইজ ছিল, এই নেত্রী আক্রান্ত, এটা জোটবদ্ধ করে দেবে। চারটে কারণ আমি আছে। আমি প্রথমটা বলেছিলাম এই যে কৌশলগত একটা, দ্বিতীয় যে কারণটা হচ্ছে যে চক্রান্তের যে তত্ত্ব, এই চক্রান্তের তত্ত্ব কিন্তু একটা মানুষের মধ্যে এক ধরনের গ্রহণযোগ্যতা আছে। তার কারণটা কি, সাধারণ যে মানুষ তারা হচ্ছে ভোট দেয় মাত্র 5 বছরে একবার। তারা যেহেতু ক্ষমতা তাদের হাতে নেই, তারা সবসময় মনে করে তাদের যে খারাপ অবস্থা, সেই খারাপ অবস্থার কারণ কোনো একজন কেউ চক্রান্ত করছে। অর্থাৎ চক্রান্ত তত্ত্বটাকে তিনি কিন্তু যদি মানে ছড়িয়ে দিতে পারেন, তাহলে সেটা কিন্তু তার একটা গ্রহণযোগ্যতা আছে। তৃতীয়ত যে কারণ, সেটা হচ্ছে যে আপনি এটা বললেন, আপনার সঙ্গে একদমই একমত, যে তৃণমূলের যে নিচের স্তরের যে নেতা তাদেরকে হচ্ছে একটা চাগিয়ে তোলা। সেটা কেন? তার কারণটা হচ্ছে যে এইটা লোকসভার ভোটে তৃণমূলের সরকার হবে কি হবে না কেউ এটা ব্যাপারটা জানে না। অনেক বেশি স্টেক্স হচ্ছে তৃণমূলের যে সাপোর্ট বেসে, সে অনেক বেশি স্টেক্স হচ্ছে একটা বিধানসভার নির্বাচন কিংবা একটা পঞ্চায়েতের নির্বাচন কিংবা একটা মিউনিসিপ্যালিটির নির্বাচন। সেই রকম একটা নির্বাচনে অনেক বেশি কর্মী হচ্ছে সেখানে নামে, মানে এবং যারা ভোট দেয় তারা অনেক বেশি করে নামে। লোকসভার ভোটটা হচ্ছে এখানে সেই স্টেক্সটা তাদের কম, ফলে সেই জায়গাটা তো একটা চাগিয়ে তোলার একটা জায়গা, ব্যক্তিগত ইনভলভমেন্টটা কম হয় সেখানে পঞ্চায়েতে। কারণ লোকসভার এমপি কে পাবে কি না পাবে তার তো অনুগ্রাহকের সঙ্গে তো একটা ব্যাপার আছে, সেই জায়গাটাকে হচ্ছে তিনি নিয়ে আসছেন আর কি। এবং চতুর্থত যেটা আমার মনে হয় যে এখন যেটা হচ্ছে যে আগের যে ধরনের রাজনীতি হতো, এর আগের বারেও আমি একবার গত সপ্তাহে আসার সময় একবার বলেছিলাম যে 50-60-এর দশকে ভারতবর্ষের রাজনীতির যে চরিত্র ছিল, সেখানে যে ভদ্রলোক এবং এলিট পলিটিক্সের যে আধিপত্য ছিল, সেখান থেকে ক্রমশ একটা জনমোহিনী রাজনীতির এক ধরনের কথা হচ্ছে। আপনি যদি মনিরুল ইসলামের এটা ভিডিওটা দেখেন, তাহলে দেখবেন যে সেখানে তিনি কিন্তু বলছেন গণতান্ত্রিকভাবে যদি লড়াই হয় তাহলে আপনি তখন বুঝে নেব। অর্থাৎ মুখে গণতন্ত্রের কথা বলছে, আবার তার সঙ্গে আবার হচ্ছে ভায়োলেন্সেরও কথা এখানে আসছে। এবং জনমোহিনী রাজনীতির সমস্যাটাই মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতেও যে আমার বদলা চাই একাধিকবার বলে তারপর বলছেন যে বদলা ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে। এবং সেটাই হচ্ছে ব্যাপার, যে জনমোহিনী রাজনীতির সমস্যাটাই হচ্ছে যে সে একবার জনতার ভোটে যদি চলে আসে তাহলে আর সে কিছু মানবে না, তারা সাংবিধানিক যে রীতিনীতি সেগুলো সে মানবে না, কারণ আমি তো জনতার ভোটে জিতে এসেছি। তাহলে কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, যেটা বোঝার দরকার, যে উনি যে বারবার বলছেন যে আমি সাংবিধানিক যে রীতিনীতি এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠান নির্বাচন কমিশন এবং বিচার ব্যবস্থার প্রতিও যে উনি যেটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, এটা তো জনতার প্রতি তো কোথাও না কোথাও অসম্মান জানানো হচ্ছে। কারণ সংবিধান তো কোনো একটা ব্যক্তিবিশেষের কোনো ব্যাপার নয়, সেটা তো কোনো ব্যক্তিবিশেষ ইচ্ছার ওপর নির্ভর করে না। সংবিধান একটা নৈর্ব্যক্তিক ব্যাপার, এবং সংবিধানটা রচনা করেছে কারা, সেটা তো জনগণের প্রতিনিধিরাই রচনা করেছে। এবং তিনি যদি জনতার ভোটে যদি 2/3 যদি সাংসদ নিয়ে আসেন, তাহলে সংবিধান তিনি অ্যামেন্ড করবেন, সংবিধান তিনি চেঞ্জ করতে পারেন। আমার যেটা মনে পড়ে, এটা খুব দুঃখজনক ব্যাপার, 2500 বছর আগে অ্যারিস্টটল যখন ডেমোক্রেসির হচ্ছে 4টে ফর্ম তিনি বলেছিলেন, পারভার্টেড ফর্ম অফ গভর্নমেন্ট, 4টে, তার মধ্যে একটা ফর্ম যেটা ছিল সেটা হচ্ছে যে মবক্রেসি, এবং সেখানে হচ্ছে ললেস অ্যানার্কি, সেখানে ছিল নৈরাজ্য, কমপ্লিট কোনো রেস্ট্রেন্ট নেই, কিছু নেই, কেউ কারোর কিছু হচ্ছে মানবে না। সেটা 158টা কনস্টিটিউশন উনি হচ্ছে অধ্যয়ন করে হচ্ছে এই এক ধরনের কনস্টিটিউশন উনি বলেছেন। খুব দুঃখজনক ব্যাপার যে ইতিহাস কিন্তু পিছনে চলে যাচ্ছে। মানে এর আগে মানে রাজধর্মের কথা হয়েছে, উনি তো রাজতন্ত্রের অবসান উনি চাইছেন, উনি বলছেন। আরো ভালো হতো উনি যদি পরিবারতন্ত্রের অবসান চাইতেন, সেটা উনি বলছেন না, যাই হোক। কিন্তু মূল জায়গাটা যেটা হলো যে রাজতন্ত্র থেকে তো গণতন্ত্র আরো বেশি প্রগতিশীল একটা ব্যাপার।
এখানে আরেকটা আমার একটা ছোট্ট কথা বলে আমি শেষ করব, সেটা হলো যে দেখুন গণতন্ত্রে তো বহুমত এবং দ্বিমত এটার উপরই তো গণতন্ত্র প্রতিষ্ঠিত। আমি একটা কথা রাজার কথা সেই মনে পড়লো, আলেকজান্ডার যখন হচ্ছে ডায়োজিনিস যে স্টোইক ফিলোসফার তার সঙ্গে যখন একবার কথোপকথন করতে গেছিলেন, আলেকজান্ডার বলেছিলেন যে হোয়াট ক্যান আই ডু ফর ইউ মাই ম্যান, আমি আপনার জন্য কি করতে পারি আপনার। তাতে ডায়োজিনিস বলেছেন যে আপনি হচ্ছে আপনি আমার যে সানলাইট আসছে রোদ থেকে আপনি সরে যান। তাতে আলেকজান্ডার কিন্তু রেগে যান, এটাই হচ্ছে মূল ব্যাপার। আলেকজান্ডার বলেছেন আমি যদি আলেকজান্ডার যদি না হতাম আমি ডায়োজিনিস হতাম। অর্থাৎ এই যে রাজতন্ত্র, সে তো রাজার যে মহানুভবতা সেটাই তো থাকবে, সেটাই তো কাম্য। গণতন্ত্রে তো আরো বেশি করে শাসকের মহানুভবতা থাকবে এবং সে এটা ইগনোর করতে পারে। আমাকে অসম্মান জানালো, সে খারাপ কথা বললো, আলেকজান্ডারের সৈনিকরা কিন্তু বলছো তুমি কি জানো, স্যার তারা হাসছে, তারা বল তুমি কি জানো কার সঙ্গে কথা বলছো, কিন্তু আলেকজান্ডার রেগে যাননি। এটাই তো সেই মহানুভবতাটাই থাকবে, এটাই মিসিং। একটা অ্যাড করতে চাই, যেটা আমার যেটা চোখে পড়েছে, যখনই ধরে এটাকে সঞ্জীব ব্যানার্জি কোনো মন্তব্য করে রায় দিচ্ছেন অথবা অন্য কোনো রায়, ওদের মিনিস্টাররা বিশেষ করে মদন এবং মদন মিত্র আমার খুব ছোটবেলার বন্ধু, তারা বলছেন আরে ইলেকশন করে আসুন, ইলেকশন করে জিতে দেখুন, বিচারপতি ওখানে বসে আছেন। এটা বুঝছে না যে বিচারপতি 50টা লোক মিলে কি 105,000 লোক মিলে একটা ওয়াইজ ম্যান হতে পারে না, মানে 100 fools cannot make wise man। মানে আপনি বলছেন যে সংখ্যাগরিষ্ঠতাই সবসময় সঠিক পথ, সেটা কখনো হতে পারে না। যে বলছে আমি ভোটে জিতেছি, গণতন্ত্র মানে সেটা নয়, ক্রিটিসাইজ করার কে? একদমই তাই, এবং এটা তো সংখ্যাতন্ত্র হয়ে যায় তখন, এটা সেফোক্রেসি। আমি বিমলদার কাছে যাব, আমি একটা জিনিস খালি বলে নিই, যেটা মইদুল বললেন যে এই রকম একটা কনস্পিরেসি থিওরি মানুষকে খাওয়ানো যেতে পারে এবং সম্ভবত মমতা এটা চিন্তা করে, মানে খুব গভীরভাবে ঠান্ডা মাথায় চিন্তা করে এইরকম নাটকীয়তা করছেন, হাত পা ছুঁড়ছেন, প্রায় মাথার চুল ছেঁড়ার মতন অবস্থা হয়েছে। এটা যদি হয়ে থাকে সম্ভবত উনি জনতাকে ভুল বুঝেছেন। মানুষ এত বোকা নয় যে একটা কনস্পিরেসি থিওরি দিলে পরেই তারা গিলে ফেলবে। আমি বিমল বাবুর কাছে যাব। আমি প্রথমেই যেটা জানতে চাইবো, আপনাদের দেখাবো অধীর চৌধুরী আজকে এই যে নির্বাচন কমিশনের কর্মীরা মার খেলেন মানিকচকে, সেই বিষয় নিয়ে মন্তব্য করেছেন। সেই মন্তব্য দেখিয়ে সেই প্রসঙ্গে আসবো বিমল বাবুর কাছে। দেখুন অধীর চৌধুরী কি বলেছেন। বাংলার মুখ্যমন্ত্রী কোনো কিছুকে গ্রাহ্য করেন না। উনি এক বক্তৃতায় বললেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বদলা নাও, আর আজকে মালদায় বদলা মানে নির্বাচনের কমিশনের অফিসিয়ালদের সেখানে মারধর করা হলো। স্বাভাবিকভাবেই বাংলা অতি দ্রুত নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে। এই নৈরাজ্যের রাজ্যে আগামী দিনে নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আমি প্রথমেই যাব যে আজকের দিনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কোনো নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যে জনপ্রিয়তা বিন্দুমাত্র ক্ষয় হয়েছে, বিন্দুমাত্র কমেছে, তার কোনো ইঙ্গিত নেই এই 10ই এপ্রিল 2014 সালে দাঁড়িয়ে। তাহলে কেন নির্বাচন কমিশনকে বা এই ধরনের বডিকে টার্গেট করা হচ্ছে? গণতন্ত্রে মানুষের কাছে যাবেন ঠিক যেভাবে বিধানসভা, পঞ্চায়েত, অন্যান্য নির্বাচন জিতেছেন, 2009 বিপুল সমর্থন পেয়েছেন মানুষের, আবার জিতে যাবেন। আমি বলছি এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকার কোনো সম্ভাবনা দেখছেন কি? না, রাজনৈতিক উদ্দেশ্যটাকে যদি আপনি পজিটিভ সেন্সে ব্যবহার করেন তাহলে আপনি দেখবেন যে আপনাদের এসি নিয়েলসনের সমীক্ষাতেও দেখিয়েছে বা অন্যান্য সর্বভারতীয় সমীক্ষাতেও বারবার দেখাচ্ছে যে মমতা ব্যানার্জি খুব ভালো আসন পেতে চলেছে। 25 থেকে 30টা আসন যদি 42টার মধ্যে পাওয়া যায় খুব ভালো বলতে হবে। সেটা হবে কি হবে না সে তো ভবিষ্যৎই বলবে, কিন্তু আমি যদি এসি নিয়েলসন বা অন্যান্য বিষয়গুলো বিশ্বাস করি তাহলে বলতেই হবে তিনি খুব ভালো ফল করতে চলেছেন। তারপরেও প্রশ্ন আসে যে তাহলে এই সমস্যাগুলো হচ্ছে কেন? আসলে এটা বোধহয় একটা সার্বিক সব রাজনীতিবিদদের ক্ষেত্রেই সমস্যা। ক্ষমতায় থাকাটা সবসময় বোধহয় একটা আমি স্টেবল আছি এটা মনে হয় না, একটা ইনস্টেবিলিটি কোথাও না কোথাও থাকে, যে আমার এই ক্ষমতা ইনসিকিউরিটি সবার মধ্যে, এটা সবার মধ্যে থাকে। তা নইলে সিপিএম এখানে যত শক্তিশালী ছিল ততই কিন্তু তারা আক্রমণ চালিয়েছে, কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ করেছে, বিরোধীদের আক্রমণ করেছে। কারণ সিপিএম তো এখানে অলমোস্ট যাকে ওই এর ভাষায় বলে হেজিমনি চালিয়ে গেছে। তারপরে বিরোধীদের পেটাতো কেন? তারপরে যখন মানুষ ভোট দিতে যেত, আমি তো দেখেছি যখন ভোট শুরু হতো 8টায় 10টার মধ্যে ভোট শেষ করতো কেন? এমনিই তো তারা জিততো। আসলে এটা এক ধরনের ইনস্টেবিলিটি কিন্তু থাকে।
এখন কথা হচ্ছে কিন্তু এই তৃণমূল স্তরে ইনস্টেবিলিটি যখন নেমে আসছে সেটা তো বিপজ্জনক। আপনি মানবেন যে গণতন্ত্রে ভোট একটা অন্যতম উপাদান, কিন্তু একমাত্র উপাদান নয়। মানে আমি বলছি যে ভোটের মাধ্যমে জিতেছেন ঠিক আছে, কিন্তু আমি বলছি আজকে যে কর্মীরা মার খেলেন, আজকে কিষাণজিকে বারবার এই স্টুডিও থেকে আমি টেলিফোনে ধরেছি, আমার প্রথম এবং শেষ প্রশ্ন একটাই ছিল যে এই আপনারা যে মানুষ মারার সাধারণ মানুষের জনগণের জন্য করছেন, সেখানে মারছেন কারা এবং মরছে কারা? যে সাধারণ পুলিশ কর্মীরা। আজকে ধরুন নির্বাচন, আজ আমাদের সৌভাগ্য যে সেরকম বড় কোনো ঘটনা ঘটেনি, কিন্তু যারা চর খেলেন, থাপ্পড় খেলেন, ধাক্কাধাক্কি ধস্তাধস্তির শিকার হলেন পাবলিকলি, তারা তো সাধারণ নির্বাচন কমিশনের কর্মী। আপনি বলুন, মানে আপনিও একজন সরকারি কলেজে পড়ান, আপনি সরকারি অধ্যাপক, মানে আমি বলছি যে এইখানে এই বার্তাটা কি কোথাও ভুল যাচ্ছে না? না, সেটা যদি ক্রমশ ছড়াতে থাকে নিশ্চয়ই রাজনৈতিক যারা শীর্ষ জায়গায় থাকেন সেটা তারা নিশ্চয়ই ভাবনা চিন্তা করবেন। তবে আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থার মজাটা হচ্ছে এই যে যদি সব ব্যাপক নৈরাজ্যের দিকে আসে তখন একটা এর সেলফ রেগুলেটরি মেকানিজম আছে, তখন কিন্তু আবার স্টেবিলিটির দিকে যায়। ধরুন হাবড়া, হাওড়া, এগুলো কোনোটাই কিন্তু একেবারে সিস্টেমকে ধ্বংস করতে পারবে না, কারণ আমাদের সিস্টেমটা এত বেশি স্টেবল যে এটাকে ধ্বংস করা খুব কঠিন। প্রশ্নটা অন্য জায়গায়, সেটা হচ্ছে আমরা যে আলোচনাটা একটু আগে মহিলা ছিল যে আপনি একজন রাজনৈতিক নেতা হিসেবে যখনই আক্রান্ত হন তখনই কিন্তু আপনাকে লড়াইটা জনগণের কাছে নিয়ে যেতে হবে। এখন আপনি মমতা ব্যানার্জি সমালোচনা করুন, নিন্দে করুন, আপনি বা প্রশংসা করুন, যাই করুন, তার রাজনৈতিক গুরুত্বকে আপনি কিন্তু অস্বীকার করতে পারেন। ঠিকই, কিন্তু আপনার এই কমিশনের স্টেপটা উনি আক্রান্ত ভাববেন কেন? না না, আপনার এই চ্যানেলে আমি ঠিক ওই জায়গাটাই বসেছিলাম যেখানে তন্ময় বাবু বসে আছেন। আমি কিন্তু আপনার প্রশ্নের উত্তরে বলেছিলাম যে এখানে কোনো মানে কনস্টিটিউশনাল ডেডলক আমি দেখতে পাচ্ছি না, আপনার যদি মনে থেকে থাকে কোনো ডেডলক নেই, কারণ এই ঠিকঠাক কাজ। কিন্তু মুখ্যমন্ত্রী অনড় থাকলে তো ডেডলক, উনি অনড় থাকবেন না। উনি কেন অনড় থাকলেন না? আসলে একটা বিষয় আমি বলি, মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি কনস্টিটিউশন বোঝেন না আমি সেটা মানি না, উনি যথেষ্ট কনস্টিটিউশন বোঝেন, কিন্তু উনি যে জিনিসটা বোঝেন আপনি আমি খুব বুঝতে পারি না। উনি পিপল মাইন্ডটা খুব ভালো বুঝতে পারেন, উনি খুব ভালোই জানেন যে কিভাবে লড়াইটা মানুষের কাছে নিয়ে যেতে হয়। এখন মানুষের কাছে এইখানেই আমার প্রশ্ন যে লড়াইটা নির্বাচন কমিশনের উল্টো দিকে কি করে হচ্ছে? নির্বাচন কমিশনের সঙ্গে না একটা কিন্তু প্রশ্ন তোলা যায়। ধরুন একজন রাজনৈতিক নেতা তিনি যদি তার বৈধ আওতার মধ্যে প্রশ্ন তোলেন নির্বাচন কমিশন নিয়ে, সেটা কিন্তু একেবারে পারমিসিবল নয় তা নয়। ধরুন আমি একটা প্রশ্ন করি, নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের এতগুলো এসপি কে বদলি করলো, তারা উত্তরপ্রদেশের বদলি করেছে, কিন্তু একটিও কংগ্রেস শাসিত রাজ্যের কাউকে বদলি করেনি। এখানে কেউ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, মানে যে কোনো মানুষ কনস্টিটিউশন জানে বা রাজনীতির খবর রাখে, সে যদি প্রশ্ন করে ওই রাজ্যগুলো থেকেই ওঠেনি, না সেখানে এখানে প্রশ্ন করতে পারে যে তুমি ওই রাজ্যে চেঞ্জ করোনি, আমার কেন চেঞ্জ করবে? আবার এই প্রশ্নও করা যায় যে তুমি চেঞ্জ করেছো, তুমি কোনো কারণ না দেখিয়ে চেঞ্জ করো, তারা কি অন্যায় করেছে? আমায় বলুন, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে এতগুলো দফায় কেন পশ্চিমবঙ্গে নির্বাচন হবে, প্রায় বিহারের সমতুল্য। আপনি আমায় বলুন যে তাহলে তো সিপিএম বলতে পারে যে ত্রিপুরায় মাত্র 2টো আসন, কেন 2 দফায় ভোট? এই প্রশ্ন আমি বলছি যে এই প্রশ্ন যে ওঠেনি তা নয়, মমতা ব্যানার্জি যে এই প্রশ্ন প্রথম তুললেন তাও নয়, কিন্তু এর আগেও সিপিএম এর বলে একটা প্রশ্ন উঠেছে। কিন্তু এই যে সরাসরি লড়াইয়ের আবহাওয়া, না সরাসরি লড়াইয়ের আবহাওয়া আছে, লড়াই নেই কেন? আবহাওয়াটা আছে। আবার আমি বলছি লড়াইটা কিন্তু নেই, তার কারণ আমি আবার বলছি আমরা যেটা বুঝি না মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি বোঝেন, মাসের মাইন্ডটাকে উনি ভালো বোঝেন। পাবলিক পালস বলছেন, যে হেরে যাব এবার পাবলিক পালসটা বলছেন, পাবলিক পালসটা সেইজন্যই তো আমি বলছি, এবং সেই পাবলিক গ্যালারি শো করে নিজের দিকে নিয়ে আসা যায় সেটা কিন্তু খুব ভালো বোঝেন, এবং যার জন্যই তিনি কিন্তু পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেত্রী। আপনি মানুন না মানুন না, আমি পাশাপাশি এইটা বলছি, এই গ্যালারি শো এর জন্য যে কস্টটা দিতে হচ্ছে সাধারণ নির্বাচন কর্মীদের, হয়তো তৃণমূল স্তরে তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস কর্মীদের, না এটা অবশ্যই এটা দেখা উচিত। কিন্তু আবার আমি বলি এই ঘটনাগুলো এমন একটা মাত্রায় যায়নি যে পশ্চিমবঙ্গে একবারে নৈরাজ্য বা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। তবে আবার আমি বলি শীর্ষে জায়গায় থেকে তাদের উচিত পরিস্থিতি আরো বাড়তে না দেওয়া, কারণ সেটা হলে কিন্তু পরিস্থিতি আরো খারাপ হবে। কারণ আজকে যদি নির্বাচন কমিশনের কর্মীরা ধাক্কাধাক্কি হলো, পরের দিন মার খেতে পারে। আপনার নিশ্চয়ই মনে আছে 2004 সালে কৃষ্ণনগরে সেই সময়ে কিছু নির্বাচন কমিশনের কর্মীরা খুন হতে বসেছিলেন, এবং তৎকালীন শাসক দলের দিকে কিন্তু আঙুলটা উঠেছিল, কারণ তার আগে বিমানবাবু একটা কথা ছিল যে কলার ধরে ঘাট ধাক্কা মারতে মারতে জেলে থানায় পুরে দিন, এই ধরনের কথাগুলো এসেছিল। তাই যারা শীর্ষে থাকেন রাজনৈতিক ক্ষমতার, তাদের ওটাকে
রাষ্ট্র আনা উচিত। তাই আমি বলবো দলের তরফে বলা হয়েছিল দুটোই খারাপ। না না, কোনো সন্দেহ নেই। আমার প্রশ্ন এইটাই যে আমি বলছি আপনি একটা উদাহরণ দিন যেখানে দলের সর্বোচ্চ স্তর অথবা প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে বলা হয়েছে যে এই ধাক্কাধাক্কি কমিশনের কর্মীদের মারা আমরা বরদাস্ত করবো না। ঠিক বলা উচিত, বললে অনেকটাই থেমে যায় এবং তাতে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আরো অনেকটা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু আবার আমি বলি সেটা হচ্ছে এটা কিন্তু যতই আপনি বলুন যে কনস্টিটিউশনাল ক্রাইসিস বা দুটো কনস্টিটিউশনাল বডির মধ্যে লড়াই, এই লড়াইয়ের মধ্যে অবশ্যই একটা রাজনৈতিক ভাবনাও থাকে। নির্বাচনের আগে এই ঘটনাগুলো ঘটতেই থাকতে পারে, কিন্তু পরবর্তীকালে এটা একটা স্টেবল জায়গায় চলে যেতে পারে। তাহলে তো বিমলদা আমায় বলতে হবে আমি মুখ্যমন্ত্রীকে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফেস ভ্যালুতে বিশ্বাসই করবো না। উনি জনসভায় যেটা বলছেন সেটা সত্যি বলছেন। আপনার থিওরি যদি আমি মানি, অধিকাংশ রাজনৈতিক নেতাকে বিশ্বাস করুন না করুন, সবকিছু ফেস ভ্যালুতে বোধ না নেওয়াটাই ভালো। সবাইকে পুরোপুরি না নেওয়া ভালো। জ্যোতি বসু যখন লড়াই করতেন কেন্দ্রের বিরুদ্ধে, তিনি কি জানতেন না তার লিমিটেশন? কিন্তু তিনি তো ব্যাপক লড়াই করতেন, সেই লড়াইটা কিন্তু চলবে। এখন আপনি কি হিপোক্রিট বলবেন তাকে নাকি কৌশলী বলবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এটা রাজনীতিতে থাকবে। এর বাইরে রাজনীতিকে আপনি ভাবতেও পারবেন না। বিমলের প্রশ্নের মানে যে প্রশ্নগুলো উত্থাপন করে তার উত্তরে একটা কথা খালি বলি, মমতা ব্যানার্জি যদি পাবলিকের পালস বোঝেন এবং তাহলে এইরকম আচরণ করছেন কেন? সেটা ঠান্ডা মাথায় করুন বা মাথা ইরিটেশন হচ্ছে, সিম্পল অ্যাজ দ্যাট, ইরিটেশন হচ্ছে। তার মানে পাবলিকের পালস থেকে উনি এটা বুঝতে পারছেন যে উনি নিচের দিকে যাচ্ছেন, উনি ওপরের দিকে যাচ্ছেন। উনি যদি ওপরের দিকে যেতেন তাহলে উনি অনেক স্থৈর্য নিয়ে কথাবার্তা বলতেন, অনেক কনফিডেন্টলি কথাবার্তা বলতেন। না তথাগত এটা কিন্তু কনফিডেন্টলি বলছেন আপনাকে আমি বলি, যেমন ইন্দিরা গান্ধী বলতেন। এই ঠান্ডা ঘরে বসে তথাকথিত কেউ এলিট বা নন এলিট বা এলিটের কাছাকাছি থাকা মেজরিটি ছিল, গ্রামে যে মানুষটি কষ্ট করে সবাই মমতা ব্যানার্জিকে দেখতে যায় তাদের অ্যাপ্রোচ আলাদা হতে পারে। মমতা ব্যানার্জির লক্ষ্য হচ্ছে ওখানে পৌঁছানো। আমরা দু চারজন কি করলাম না করলাম মমতা ব্যানার্জি একেবারেই বদার। রেগে যাচ্ছেন কেন? স্লো পাউডার না না, মমতা ব্যানার্জি এটা রাগ নয়, উনি এই স্টাইলেই বরাবর কথা বলেন। এই স্টাইলে সব সময় বরাবর এই স্টাইলে কথা নেবেন না, বরাবর এই স্টাইলে কথা বলেন। এই ইদানিং যেভাবে কথা বলছেন, আচ্ছা সমস্ত ইনস্টিটিউশনকে আক্রমণ করছে, মনের গভীরে ঢোকার কোনো যন্ত্র আমাদের কাছে নেই। আমি কামাবাবুর কাছে যাব, নতুন দেখলে এই আমার কাছে এসেছেন, আমার কাছে কারণ থাকবে আমার কাছে এসেছেন। কিন্তু তার আগে আপনাদের দেখাবো আজকের অন্যতম বড় খবর, যে এই যে যাদের সরিয়ে দেওয়া হলো অপসারিত ডিএম এসপিদের পুনর্বহাল করার নির্দেশিকা কিন্তু ইতিমধ্যেই নবান্ন থেকে পাবলিশ করে দেওয়া হলো। নিঃসন্দেহে এই রকম নজির ভারতে কতবার হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, তাই আর বিন্দুমাত্র দেরি করল না রাজ্য প্রশাসনও। নির্বাচন কমিশনের নির্দেশে বদলি হওয়া জেলাশাসক, পুলিশ সুপারদের ভোটের পর পুরনো পদে বহাল করার জন্য নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। মুখ্য সচিবের সই করা এই নির্দেশিকায় বলা হয়েছে, ভোট প্রক্রিয়া শেষ হলেই এই আইএএস এবং আইপিএস অফিসারদের নিজ নিজ পদে পুনর্বহাল করা হবে। তার জন্য আর নতুন করে নির্দেশিকার কোনো দরকার পড়বে না। সম্প্রতি কমিশনের ফুল বেঞ্চের কলকাতা সফরের পরই 5 জেলার পুলিশ সুপার, 1জন জেলাশাসক এবং 2জন অতিরিক্ত জেলাশাসককে বদলির নির্দেশ দেওয়া হয়। প্রথমে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করলেও পরে কমিশনের কাছে নথি স্বীকার করেন মুখ্যমন্ত্রী। তবে তখনই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেন, ভোটের পর এই অফিসারদের পুরনো পদে ফিরিয়ে আনবেন। যাদের ডিএমএসপি থেকে সরানো হয়েছে তারাই কিন্তু ইলেকশন যেদিন ওভার হবে তারা সেই জেলায় ডিএমএসপি হিসেবে আবার অ্যাপয়েন্টেড হবে। সেই মতো এই মর্মের নির্দেশিকা জারি করা হলো। বদলি হওয়া এই আইএএস আইপিএস অফিসাররা কে কোথায় বদলি হয়েছেন, ভোটের পর তারা কোথায় ফিরবেন, সবই বিস্তারিত বলা হয়েছে নির্দেশিকায়। কিন্তু রাজ্য সরকারের এই নির্দেশিকা কিংবা মুখ্যমন্ত্রীর মন্তব্যে কি বার্তা যাবে? নানা মহলে প্রশ্ন উঠছে। বর্তমানে যখন নির্বাচনী আচরণবিধি কার্যকর রয়েছে, তখন কি মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন যে অপসারিত এসপি ডিএমদের তিনি ফের পুরনো পদে বহাল করবেন? পর্যবেক্ষকদের একাংশ এই দাবিও করছেন, আসলে অপসারিত এসপি ডিএমদের পাশে দাঁড়িয়ে পরোক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, যারা তাঁর সঙ্গে আছেন তিনি সবসময় তাঁদের সঙ্গেই থাকবেন। কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই অপসারিত এসপি ডিএমরা যখন ভোটের পর তাদের পুরনো জেলায় ফিরে যাবেন, তখন কি তারা আর নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন? নাকি মুখ্যমন্ত্রী যেভাবে কমিশনের সঙ্গে লড়াই করে তাঁদের পাশে দাঁড়ালেন, সেই কৃতজ্ঞতার বোঝায় চাপা পড়ে যাবে এই আইএএস আইপিএসদের নিরপেক্ষতা?
নানা মহলে এই প্রশ্ন যেমন উঠছে, তেমনি কমিশনের নির্দেশ অনুযায়ী যারা নতুন এসপি ডিএম এর দায়িত্ব নিতে চলেছেন তাদের সম্পর্কেও এক বিতর্কিত মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। ভাবছি এই নতুন ছেলেদের পোস্টিং করলাম, এরা গভর্নমেন্টের বিরোধিতা করবে। আরে ভাই, দে আর মাই অফিসার, তারা তো সকলে আমার সাথে কথা বলেছে। বরঞ্চ এই সিনিয়র লোকেরা থাকলে আরো কিছু হয়তো ওদের মনে হতো কথা বলতে পারবো কি পারবো না, চিনে গেছে সবটা। এরা তো আমার পক্ষে আরো ভালো, এরা তো কিছু করবেই না, এরা তো বসে বসে শুধু অর্ডারটা দেবে আর ইলেকশন কমিশনে কিছু বলতে পারবে না, কারণ দে আর বিন পোস্টেড বাই ইলেকশন কমিশন। আর ভাঙাচি দিলেও এরা ঘামাচি হয় না, এটা বোঝবার ক্ষমতা নেই, কোলা ব্যাঙের গল্পের মতো। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, নতুন এসপি ডিএমরা যদি ভোটের সময় কিছু না করেন তাহলে কার লাভ হবে? মমতা বন্দ্যোপাধ্যায় কার ভালোর কথা বলছেন? তিনি কি বিশেষ কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের কথা বলছেন? এরই সঙ্গে পুলিশ মহলের একাংশের প্রশ্ন, খোদ সরকারই যখন নির্দেশিকা জারি করে জানিয়ে দিচ্ছে নতুন ডিএম এসপিদের কার্যকালের আয়ু মাস দেড়েক, তখন ভোটের সময় তাদের কথা শুনবে কে? তাহলে কি কাজ শুরুর আগেই সুকৌশলে তাদের কার্যকরী ভূমিকা নেওয়ার ক্ষমতা কমিয়ে দেওয়া হলো? পাশাপাশি যারা সরকারের সঙ্গে রয়েছেন তাদের মেয়াদকাল দীর্ঘদিন হবে, আর কমিশনের সঙ্গে থাকলে উল্টো, এই বার্তাই কি রাজ্যের সব আইপিএস আইএএসদের দেওয়া হলো? মঙ্গলবার উত্তর 24 পরগনার যে সদ্য প্রাক্তন জেলাশাসক সঞ্জয় বনসালের ভূয়সী প্রশংসা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছে। সূত্রের খবর, তিনিই কয়েকদিন আগে ডব্লিউবিসিএস আধিকারিকদের বৈঠকে বলেছিলেন, ভোট তো কয়েকদিনের ব্যাপার, তারপর তো এই সরকারের সঙ্গেই থাকতে হবে। যা শুনে অনেকেরই মনে হয়েছিল বনসাল আসলে বোঝাতে চেয়েছেন ভালোভাবে চাকরি করার স্বার্থে সরকারের উল্টো পথে হাঁটার কোনো প্রয়োজন নেই। সঞ্জয় বনসাল নিজে অবশ্য দাবি করেছেন এ ধরনের কোনো মন্তব্য তিনি করেননি, কিন্তু মঙ্গলবার মুখ্যমন্ত্রী যা বলেছেন তা কি সরকারের সঙ্গে মানিয়ে চললে পুরস্কার, নইলে কড়া ব্যবহার, এই বার্তা নয়? এই প্রশ্ন উঠছে নানা মহলে। এবিপি আনন্দ। তন্ময়বাবু, অনেকেই বলছেন যে মডেল কোড অফ কন্ডাক্ট ভাঙা হয়েছে, তার কারণ এইভাবে নির্দেশিকা জারি হলো। এরপর আমি যদি ওই প্রশ্ন বাদও দিই যে এই 1 মাস 7 দিনের জন্য যে নতুন এসপি এবং ডিএমরা নিজেদের পদে গেলেন, তাদের কেউ মানবেন? মানে সবাই তো জানবেন যে পরবর্তী অফিসার ওরাই, এবং হয়তো টেলিফোন ইত্যাদি ফাইল সমস্ত কিছু ওখানেই আটকে থাকবে, যে তারা যখন স্বপদে আবার জয়েন করবেন তখন গতি আসবে কাজে। তাছাড়া এরাও তোমায় জিজ্ঞেস করছি, এরাও তো কনফিডেন্টলি কাজ করতে পারবে না যারা 1.5 ঘন্টা বাদে আমাকে বলবার জন্য বলা হয়েছে, এবং এর মাঝখানে অনেকগুলো পয়েন্ট আলোচনা এসে গেছে। এখন জোটবদ্ধ আমি ওই সামগ্রিক আমি ওই যে সামগ্রিক পরপর প্যাকেজগুলো দেখানো হলো, সেইটা দেখতে দেখতে চার্লি চ্যাপলিনের গ্রেট ডিক্টেটর ছবিটার প্রাসঙ্গিকতা বারবার ঘুরে ফিরে আসছিল। এখন আমাদের বাংলার কবি সুকান্তর কবিতার লাইন আছে, তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল, তুমি তো প্রহর গোনো তারা মুদ্রা গোনে কোটি কোটি, তাদের ভান্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করটি। আমি রিপিট করছি না, এই যে অন্যায়, আজকে একটু আগে বিমলবাবু বললেন যে মুখ্যমন্ত্রী তিনি আনস্টেবল মনে করছেন নিজেকে, মনে করছেন কি করছেন না আমি জানি না, কিন্তু পশ্চিমবাংলার মানুষ যারা এত করে পরিবর্তন আনলেন তাদের সকলের চিফ সিকিউরিটি অফিসার তো মুখ্যমন্ত্রী, সকলের নিরাপত্তার দায়িত্বে মুখ্যমন্ত্রী, আমারও তথাগত বাবুরও, অরুণাভ বাবুরও, বিমল বাবুরও। সেই লোক ভদ্রমহিলা নিজে নিজেকে আনস্টেবল মনে করছেন এবং আমাদের সকলকে একসঙ্গে বলছেন যে 16ই মের পরে হচ্ছে আমি দেখে দেব যিনি হচ্ছে আমাদের সকলের নিরাপত্তার দায়িত্বে। আপনাদের সকলকে নির্বাচন কমিশন কেউ বেশ ঠিক আছে, নির্বাচন কমিশন একটু চেঞ্জ করে নির্বাচন কমিশন কেউ বলছে সকল নিজেকে আনস্টেবল মনে করছে। আমি বলছি সমস্ত পলিটিক্যাল যারা পাওয়ারে থাকেন তাদের মধ্যে একটা স্টেবিলিটি সমস্যা থাকে, পাওয়ারটা কখনো পার্মানেন্ট না। বেশ ঠিক আছে, আপনি আপনার মতো বলেছেন, আমি আমার মতো মানে বুঝেছি, আমি আমার মতো মানে বুঝেছি। দর্শক দুজনেরটাই শুনে নিচ্ছে, দর্শক দর্শকের মতো মানে বুঝবে, অসুবিধার তো কিছু নেই। আপনি যে সিরিয়ালসনের থেকে মানে বুঝেছেন, আমি বুঝি। এখন কথা হচ্ছে, আমরা বামপন্থীরা এটা বরাবর বলি যে আক্রমণ প্রথমে বামপন্থীদের উপরে হয়, তারপর সেটা আস্তে আস্তে পর্যবসিত হয়। এখন দেখুন, যখন শালকু সোরেনের করটি পড়ে থাকছে তখন কেউ কিন্তু দূরে গিয়ে সাগর ঘোষের কথা ভাবছে না। পরবর্তীকালে সাগর ঘোষ দুর্ভাগ্যজনক হলেও এক পরিণতির মুখোমুখি হচ্ছেন। উনি আমাদের মেধাবী ছাত্রী, তো আমাদের মেধাবী ছাত্রীকে নিয়ে ঘর করেছিলেন কারা? আমাদের মেধাবী ছাত্রীকে নিয়ে হেসেল করেছিলেন কারা? আমাদের মেধাবী ছাত্রী যখন 2006 সালে হাতে সংবিধান নিয়ে পশ্চিমবাংলার বিধানসভা ভাঙচুর করছিল তখন তার সাথ দিয়েছিলেন কারা? এই সমস্ত ইতিহাস যদি একসঙ্গে পর্যালোচনা করতে হয়, পর্যালোচনা করা যায়, তাহলে দেখা যাবে যে এই যে অন্যায়,
এই অন্যায় কিন্তু প্রবল থেকে প্রবলতর হওয়া শুরু হয়েছিল এখন থেকে অনেক দিন আগে। গোটা রাজনৈতিক উত্থানটা যদি আপনি দেখেন, গোটা রাজনৈতিক উত্থানটাকে যদি আপনি ব্যাখ্যা করেন, খুব লড়াকু বলে বলা হচ্ছে। আসলে খুব লড়াকুর লড়াই উনি কোনোদিন লড়েননি। সমস্ত সময় উনি ব্যবহার করেছেন, কখনো বিজেপির হাত ধরেছেন, কখনো কংগ্রেসের হাত ধরেছেন, এবং পারমিউটেশন কম্বিনেশন করে ভোটের ম্যাথমেটিক্সকে উনি একটা জায়গায় গিয়ে লিঙ্ক করাতে পেরেছেন। কিন্তু আজকে দাঁড়িয়ে ঠিক একই রকম অঙ্ক থেকে আমি মহিরুল বাবুকে একদম সম্পূর্ণ সমর্থন করছি। উনি নির্দিষ্ট করেই বুঝতে পারছেন যে পশ্চিমবাংলার এইবারের নির্বাচন উনার পক্ষে সর্বনাশ ডেকে আনতে পারে। সমীক্ষা কি দেখাচ্ছে আমি জানি না, 2 অঙ্কের নিচে আসন নেমে গেলেও আশ্চর্য হওয়ার কিছু নেই বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। আপনাদের আশা? আমাদের আশা নয়, ব্যক্তিগতভাবে মনে করা। তাতে সব আসন আমি জিতে যাবো এ কথা আমি বলছি না, কিন্তু এই যে আশঙ্কাটা, এই আশঙ্কাটা উনাকেও চতুর্দিক থেকে ঘিরে ধরছে। কিন্তু একটা কথা বলুন, আপনারা বলছেন আক্রান্ত, রাজনৈতিক দল আক্রান্ত, পাশাপাশি নির্বাচন কমিশনার, আপনাদের দেখাবো যে উপনির্বাচন কমিশনার, ডেপুটি কমিশনার জুৎসি, তার বিরুদ্ধেও একেবারে সরাসরি অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানেই তার দল থামেনি। কুশপুতুল নবান্নর সামনে হাই সিকিউরিটি জোনে পোড়ানো হয়েছে, যদিও পরে মন্ত্রী দাবি করেছেন যে তারা কেউ তৃণমূল কর্মী নয়, কিন্তু ক্যামেরা তাদের পরিচয় অন্য কথা বলছে। দেখুন। ক্ষোভের আগুন। বুধবার এভাবেই নবান্ন থেকে 100 মিটারের মধ্যে 144 ধারা ভেঙে রাজ্যের দায়িত্বে থাকা উপনির্বাচন কমিশনার বিনোদ জুৎসির কুশপুতুল পোড়ায় তৃণমূল সেবাদল। কিন্তু হঠাৎ একদা অখ্যাত ভিন রাজ্যের এই আইএএস এর ওপর তৃণমূলের ক্ষোভের কারণ খুঁজতে গেলে পিছিয়ে যেতে হবে ঠিক একদিন আগে। মঙ্গলবার বিনোদ জুৎসিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ইমিডিয়েট অপসারণ চাইছি বাংলা থেকে জুৎসির। যে লোকটাকে প্রথম থেকে এই ঘটনাগুলো ঘটাবার জন্য দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, তার বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ আছে। হি ইজ দ্য ম্যান, হি মিসলিডেড দ্য ইলেকশন কমিশন, হি ডিস্টর্টেড দ্য রিয়েল ফ্যাক্ট। এরপরই বুধবার নবান্নর কাছে জুৎসির কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ, নেতৃত্বে তৃণমূল সেবা দলের সম্পাদক সুরজিৎ মুখোপাধ্যায়। আমাদের নেতা নেত্রী একজনই, তিনি মমতা ব্যানার্জি। তিনি বিনোদ জুৎসির অপসারণ দাবি করেছেন, আমরা তার দাবিতে আজকে সোচ্চার হয়েছি। উপনির্বাচন কমিশনারের কুশপুতুল পোড়ানোর ঘটনায় অস্বস্তিতে পড়ে হাওড়ার তৃণমূল জেলা সভাপতি অরূপ রায় দাবি করেন, বিক্ষোভকারীরা তৃণমূল কর্মী নন, বড়বাজার থেকে পতাকা কিনে এনে বিক্ষোভ দেখানো হয়েছে। কিন্তু সত্যিটা কি? বৃহস্পতিবার উত্তর খোঁজার চেষ্টা করেছে এবিপি আনন্দ। শিবপুর রোডে এটাই হচ্ছে সুরজিৎ মুখোপাধ্যায় তার চেম্বার, কিন্তু এই চেম্বার এদিন বন্ধ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি চেম্বার এখনো বন্ধ রয়েছে। আশপাশের লোক সুরজিৎ মুখোপাধ্যায়কে অনেকেই চেনেন। জেলা তৃণমূল সভাপতি বলছেন, বিক্ষোভকারীরা কেউ তৃণমূলের নন। সেই বিক্ষোভের নেতৃত্বে থাকা তৃণমূল সেবা দলের সম্পাদক সুরজিৎ সম্পর্কে এলাকাবাসী কি বলছেন? এখানেই থাকে। কোন পার্টিতে দেখেছেন? তৃণমূলে। তৃণমূলে কোনো নেতা গোছের কিছু না, এমনি কি করে? ঝান্ডা ধরে? হ্যাঁ। আর কবে দেখেছেন ওদের তৃণমূলে? প্রায় করে। চেম্বার থেকে একটু দূরে মন্দির তলায় সুরজিৎ মুখোপাধ্যায়ের বাড়ি। তার প্রতিবেশীরাও জানালেন সুরজিৎ তৃণমূল করেন। সুরজিৎ মুখার্জি, ওর ডাকনাম ভোলা, ও হালদাবাড়া লেনে থাকে। পার্টি করে? কে চেনেন বলছেন? কি নামে? নামটা কি নাম খেয়াল করতে পারছি। কি করে এমনি তৃণমূল ছাড়া কাজকর্ম? ও কি কোনো পার্টি করে? পার্টি এমনি সব করবে। কিসে? কোন পার্টি? তৃণমূলে। তৃণমূলে? খোদ সুরজিতের বাবাও স্বীকার করেছেন তার ছেলে তৃণমূল করে। হ্যাঁ, বলছি আপনার ছেলে কি কোনো পার্টি করে, কোনো রাজনীতির সঙ্গে যুক্ত? আমি এইসব এত কিছু বলতে পারবো না, আমার অসুবিধা আছে। আমার শুধু একটাই জিনিস, আমার ছেলে অ্যাডভোকেট, আমি এটুকু জানি, আমরা তৃণমূলের সমর্থক, এইটুকুই। ছেলে কি তৃণমূল করে? মোটামুটি আমি সমর্থক করলে সে তৃণমূল সমর্থক হবে। চেম্বার ও বাড়িতে দেখা না পেয়ে সুরজিতের সঙ্গে এদিন ফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, আমি তৃণমূল করি। বুধবার যারা বিক্ষোভ দেখিয়েছিলেন তারা সবাই তৃণমূলের লোক। তবে দলের জেলা সভাপতি যা বলেছেন তার প্রেক্ষিতে কিছু বলবো না।
এদিকে জুৎসির কুশপুতুল পোড়ানোর ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করল শিবপুর থানা। পুলিশ সূত্রে খবর, ঘটনায় 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্তদের নাম জানাতে চায়নি পুলিশ। ইতিমধ্যেই হাওড়ার জেলা শাসকের কাছে ঘটনার প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে। অর্ণব মুখোপাধ্যায় ও সুনীত হালদার, এবিপি আনন্দ। অভিযোগ উঠলেই অপরাধী প্রমাণ হয় না, একেবারে ঠিক কথা। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জুৎসি সম্পর্কে অভিযোগ উঠেছে বলেই তাকে অপসারণ করতে চান। আর অনুব্রত, মনিরুল, তাদের বিরুদ্ধেও তো অভিযোগ আছে। তাহলে অনেকেই প্রশ্ন তুলছেন, তাদের সঙ্গে মঞ্চ শেয়ার করেন কেন মাননীয় মুখ্যমন্ত্রী? পারুইকাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু তৃণমূলের একাংশের যুক্তি, অনুব্রত মণ্ডল হন কিংবা মনিরুল ইসলাম, তারা তো আর দোষী সাব্যস্ত হননি, শুধুমাত্র অভিযোগ দায়ের হয়েছে। তাহলে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর এক মঞ্চে থাকার মধ্যে আপত্তি কোথায়? কিন্তু তৃণমূলের একাংশ যখন এই যুক্তি খাড়া করছে, তখন প্রশ্ন উঠছে, তাহলে এই একই যুক্তি উপনির্বাচন কমিশনার বিনোদ জুৎসির ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, জুৎসের বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ রয়েছে, কিন্তু অনুব্রত, মনিরুলরা দোষী প্রমাণিত না হওয়ায় যদি তাদের পাশে দাঁড়ানোর মধ্যে কোনো দোষ না থাকে, তাহলে জুৎসের অপসারণ কেন দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমরা ইমিডিয়েট অপসারণ চাইছি বাংলা থেকে জুৎসির। যে লোকটাকে প্রথম থেকে এই ঘটনাগুলো ঘটাবার জন্য দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, তার বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ আছে। রাজস্থানের কোনো একটা কেসে ওনার বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট ছিল। একটা অফিসার যিনি দায়িত্ব নিয়ে ইলেকশন করতে আসছেন অন্যের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য, তার বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট। সুপ্রিম কোর্ট থেকে জাস্ট একটা স্টে নিয়েছেন টাইমিং, কেস কিন্তু ওভার হয়নি। সেই একটা কালো তালিকাভুক্ত লোককে কি করে তারা বাংলার মতো এত শুভবুদ্ধি সম্পন্ন, গণতন্ত্র সম্বন্ধে এত সচেতন, সেই বাংলা কেন কোনো রাজ্যেই তার মতো লোককে দায়িত্ব দিয়ে পাঠানো হবে না ইলেকশনের? তার অপসারণ আমরা চাইছি। কিন্তু অনুব্রত, মনিরুলরা দোষী প্রমাণিত না হওয়ায় যদি তাদের পাশে দাঁড়ানোর মধ্যে কোনো দোষ না থাকে, তাহলে জুৎসের অপসারণ কেন দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বিনোদ জুৎসের বিরুদ্ধেও তো অভিযোগ রয়েছে, তিনিও দোষী প্রমাণিত হননি। তাহলে দুক্ষেত্রে দুরকমের যুক্তি কেন? নানা মহলে এই প্রশ্ন উঠছে। এখন যে যুক্তিতে অনুব্রত, মনিরুলদের পাশে তৃণমূল দাঁড়াচ্ছে, সেই যুক্তি তো মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে খাটেনি। তার বিরুদ্ধে তো যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল, প্রমাণ হওয়া তো দূরের কথা, এখনো পর্যন্ত এফআইআর দায়ের হয়নি। কিন্তু তার অপসারণের দাবিতে তখনই রাস্তায় নেমে পড়েছিল তৃণমূল। তখন তো অভিযোগ প্রমাণিত হওয়ার জন্য অপেক্ষা করেনি তারা, তখন নৈতিকতার প্রশ্ন তুলেছিল তৃণমূল। তাহলে কি অনুব্রত, মনিরুলদের ক্ষেত্রে তৃণমূলের নৈতিকতার প্রশ্ন ওঠে না? প্রশ্ন রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ। আমার অভিনববাবুর কাছে একটা সিম্পল প্রশ্ন, মানে জানতে চাওয়া, সেটা হচ্ছে যে এই যে আজকে নির্দেশিকা জারি হয়ে গেছে নবান্ন থেকে, নির্বাচন চলাকালীন এই নির্দেশিকা কি জারি হতে পারে? এক। দুই হচ্ছে, আমার অংশে একটা কথা আমার খালি বলতে মিস হয়েছিল, সেটা হচ্ছে যে আজকে সারদার প্রসঙ্গটা আবার ঘুরে ফিরে আসছে। এখন সম্রাট অশোকের রাজসভায় ইতিহাসে আছে যে সম্রাট অশোক বৌদ্ধ সংঘকে টাকা দান করবেন বলে সিদ্ধান্ত করে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন, তার রাজসভার অনুমোদন ছিল না বলে। আর আমরা দেখলাম সারদা সাধারণ মানুষের কোটি কোটি টাকা মেরে দিল, আমরা বেশি সিগারেট খাওয়ার পরামর্শ পেলাম এবং তার মধ্যে দিয়ে টাকা শোধ হবে ইত্যাদি ইত্যাদি শুনলাম। এবং তারপরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 41,38,000 টাকা ফেরত দেওয়ার একটা অনুষ্ঠান হলো, চিত্র পরিচালক, চিত্রাভিনেতা সহ আর অনেককে নিয়েছে। হিসেব করে দেখা গেল যে সেই কর্মসূচিটা 41,38,000 টাকা ফেরত দেওয়ার কর্মসূচিটা, সেইটা সংগঠিত করবার জন্য রাজ্যের কোষাগার থেকে খরচ হয়েছে 75 লক্ষ টাকা। সারদা যা মেরে দেওয়ার মেরে দিয়ে চলে গেছে, তার 41 লাখ ফেরত যাচ্ছে, যদিও তার কয়েকটা চেক বাউন্স করেছে বলে খবর আসছে। সেই 41 লাখ ফেরতের অনুষ্ঠান 75 লাখ টাকা খরচ করে সংগঠিত করা হচ্ছে। রাজ্যের কোষাগারকে এইভাবে রাজ্যের আর্থিক শৃঙ্খলাকে ভয়ঙ্কর রকমের বিপর্যস্ত করে যাওয়া হচ্ছে প্রত্যেক দিন এই সরকারের উদ্যোগে। আমি অনাবদার কাছে ওই প্রশ্ন নিয়ে আসবো। এক হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গ হচ্ছে কিনা, আর দুই হচ্ছে আমার কাছে আরো বৃহত্তর প্রশ্ন আছে। এক হচ্ছে 1 মাস 7 দিনে আদৌ কোনো সাবঅর্ডিনেট কেউ এই নতুন ডিএমএসপিদের মানবেন কিনা, আর দুই অবশ্যই যারা পরে শপথে ফিরবেন তারা আর কোনোদিন নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন? মানে আমি বলছি তারা তো দেখবেন এবং তাদের বলা হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী এত লড়াই করে আপনাদের ফিরিয়েছেন, আপনাদের সম্মান রেখেছেন, এবার দলের কাজ করুন। মুখ্যমন্ত্রী চান না যে নিরপেক্ষ থাকুক, এরা আমাদের দলদাস হয়ে থাকুক, এটা সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু ইলেকশন যে নোটিফিকেশনটা জারি করেছে কিনা জানি না, যে ওই দিন থেকে করবে সেটা এফেক্টিভ হবে ইলেকশনের পর, সেটা এমনিতেই হবে।
উত্তরপ্রদেশের যারা যারা বদলি হয়েছে ইলেকশন কমিশনের এতে বা অন্য জায়গায়, না প্রতিশ্রুতি তো একদম পাকা প্রতিশ্রুতি কাগজে আজকে দিয়ে দিলেন। ওরা কিন্তু এটা বলেনি অটোমেটিক্যালি ইলেকশন কমিশন হয়ে যাওয়ার পর তার কিন্তু যে যার পুরনোর পদে চলে আসবে। মুখ্যমন্ত্রী যেটা হচ্ছে আমি শেষ কথায় এই যে দম্ভ, এই যে মানে ঔদ্ধত্য, যে এটা কিন্তু অন্য স্টেটও আছে যে ফেরত আসবে অটোমেটিক, এটা কোনো ব্যাপার না। এটা ইলেকশন কন্ডাক্ট করার পারপাসেই রিশাফল গুলো করা হলো। এখন তুমি এখন এই জায়গাটা কিছু বলার নেই, আমি বারে বারে বলছি তো, উনি শেষ কথা হলো আমি শেষ, আমি শেষ। তুমি দেখো এতদিন ইলেকশন হচ্ছে, তোমরা সাংবাদিকরাও অন্য কোনো কাউকে ফোকাসে আনছো, তৃণমূলের একজন লোক, যেমন কংগ্রেসের 5-6 জন ওয়েস্ট বেঙ্গলে তথাগত রায় আছে, ওদের প্রেসিডেন্ট আছে, এটা একজন, এবং উনি সেইটাই একজনের ব্যাপারটা দলের মধ্যে এইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল প্রতিদ্বন্দ্বী অনুব্রত মণ্ডল ফোকাস শিফট হয়ে যাচ্ছে। আমি হৃদয় বাবুর কাছে যাব। হৃদয় বাবু হৃদয় বাবু, এই অনুষ্ঠানের শেষে আপনার কাছে আমি জানতে চাইবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 24 ঘন্টা বাকি নেই, কালকে 2টোর সময় মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত, যেখান থেকে যে প্রশ্ন থেকে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছিল, তিনি ডিজিকে দেখা করতে বলেছেন। কি মনে হয় সুবিচার পাবেন ডিজি? আদৌ অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা কেন হচ্ছে না? একবার নয়, একাধিকবার, 2বার মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত প্রশ্ন করেছেন। শেষ পর্যন্ত এই রাজ্যে রাজধর্ম পালিত হবে? আমার তো মনে হয় না, উনি করলে পরে আগেই করতেন। এতদিন অতিক্রান্ত হয়ে গেল, সিট তদন্ত করছে, ডিজির হাতে তদন্তভার দেওয়ার পরে এতদিন করার পর আর মনে হয় না ওই 10-12 ঘন্টার মধ্যে তিনি আর অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করবেন, এটা আমার মনে হয় না। শীর্ষেন্দু বাবু, আপনার কি মনে হয়? এতদিন ধরে লড়ছেন এই মামলাটার জন্য, এই বারবার মানে একেবারে ধাক্কা, তিরস্কার, কটাক্ষ, যাই বলি মাননীয় বিচারপতি, তার কোনো ফল হচ্ছে না, অন্তত প্রশাসনের তৎপরতা চোখে পড়ছে না। কালকে 2টোর মধ্যে কোনো কিছু পাবেন, কোনো তদন্তের অগ্রগতি হবে এইভাবে বলার পর? আমরা তো আশা করি, সবসময় আশা করি যে তদন্তের অগ্রগতি হবে, এবং এটা তো হাইকোর্ট বলবো যে অভিভাবকের কাজ করেছে, এখতিয়ার নিয়ে প্রশ্ন করা উচিত নয়, কিন্তু পুলিশ তো তদন্তটাকেই খুন করে বসছিল, হাইকোর্ট অভিভাবকের কাজ করেছে। আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি শেষে এই অনুষ্ঠান শেষ করতে করতে শুধু একটা কথা বলবো, অনেকে বলছেন যে এটা শতাব্দীর সেরা রসিকতা, আমরা অবশ্য সেইভাবে ভাবছি না। আজকে মাননীয় অনুব্রত মণ্ডল তিনি আবার বলেছেন আইন আইনের পথে চলবে, তার সেই বক্তব্য দিয়ে এই অনুষ্ঠান শেষ হোক। হাইকোর্ট বলেছে যে আইন আইনের পথে চলবে, তাহলে আইন আইনের পথে চলবে না। একটা প্রশ্ন আপনাকে, যে হাইকোর্ট আজকে বলেছে যে কেন অনুব্রতকে গ্রেফতার করা হবে, আইন আইনের পথে চলবে, তাহলে আইন সম্বন্ধে কিছু বলতে হবে না, তাহলে আইনটা মানছে না, কে মানছে না বলতে পারবো না, সেটা বলতে। আইন আইনের পথে চলবে। পুলিশকে কোনোভাবে প্রভাবিত করছে? আমি বললাম তো আইন আইনের পথে চলবে।